আমাদের জব অ্যাপ্লিকেশনে মানে মোস্ট অফ দ্য কেসে যেটা হয় যে আমরা যখন যখন যে কোনো সার্কুলার যখন আমরা দিয়ে থাকি, এই সার্কুলারে অনেক অ্যাপ্লিকেশন পড়ে। সো অ্যাপ্লিকেশন আপনার ধরুন একেকটা পজিশন বা ২ টা ৩ টা পজিশনের জন্য আপনার ৩,০০০, ২,০০০, ৫,০০০ এই ধরনের অ্যাপ্লিকেশন পড়ে থাকে। সো আপনার এই অ্যাপ্লিকেশনের মধ্যে কিন্তু আপনাদের ফিল্টার করে অনেক একবার লিমিটেড আকারে আমাদের শর্ট লিস্টিং একটা ক্যান্ডিডেট নিয়ে আসতে হয়। সো এক্ষেত্রে বেশ কিছু ক্রাইটেরিয়া আমাদের ফলো করতে হয়। আপনার ধরেন আমরা আসলে এত ক্যান্ডিডেট সবাই তো গ্রাজুয়েট করা। সো সবাই যদি গ্রাজুয়েট থাকে তাহলে কেন আমরা আসলে এখানে ফিল্টার করি? ডেফিনিটলি ফিল্টার করার জন্য কিছু জিনিস থাকে। যেমন আপনি যখন একটা সিভি আপনি মেক করেন, এই সিভির মধ্যে আপনার ধরেন আপনার অনেকগুলো ইনফরমেশন থাকে। আমরা যখন যে সার্কুলার গুলো দিচ্ছি এই ২ টার মধ্যে আসলে ম্যাচিং থাকতে হয়। সো ওইখান থেকে আমরা কিছু ফিল্টারিং অপশন আছে সেগুলো থেকে আমরা ফিল্টার করি। সিভি শর্ট লিস্টিং করার জন্য আপনার ধরেন ইনিশিয়াল যদি আপনার একেবারে আপনি ফ্রেশার ক্যান্ডিডেট হন বা আমাদের যদি এন্ট্রি লেভেলে কোনো সার্কুলার থাকে, আমরা যখন দিয়ে থাকি তখন সেখানে কিন্তু আপনারা দেখবেন যে বেসিক কিছু রিকোয়ারমেন্ট থাকে। তো বেসিক রিকোয়ারমেন্ট গুলোর মধ্যে থাকে আপনার আ কি ধরনের এডুকেশন ব্যাকগ্রাউন্ড চাচ্ছে পজিশনটা। সো সেই এডুকেশন ব্যাকগ্রাউন্ড আপনার সেটা মাস্টার্স, অনার্স বা যেইটাই হোক সেটা চাচ্ছে। কোনো প্রফেশনাল কোর্স বা ডিগ্রি বা কোনো স্কিল চাচ্ছে কিনা আদৌ? ইউজুয়ালি চায় না। মানে একেবারে এন্ট্রি লেভেল। সো সেই জিনিসগুলা। আবার কিছু ক্ষেত্রভেদে আপনার ধরেন যে কিছু আপনার এখানে থাকে যে আপনার যদি স্পেশাল কোনো ধরনের এক্সট্রা কারিকুলার এক্টিভিটিস গুলো থাকে, আপনার সিভিতে সেগুলো মেনশন করে দিলে সেটা ভালো। এগুলো শর্ট লিস্টিং করতে হেল্প করে। তো সিভির মধ্যে যে জিনিসগুলো আমাদের হচ্ছে মানে ফার্স্ট চোখে পড়ে বা আমরা যে গ্যাপ গুলো পাই, আপনার ধরেন এখানে ইনফরমেশন গুলো প্রপারলি থাকে না অনেক ক্ষেত্রেই, অনেক সিভিতে বা আপনার ধরেন ১ টা ২ টা এডুকেশন দিল, বাট এরপরে হচ্ছে বাকিগুলো দেয় না বা আগের এডুকেশন গুলো দিচ্ছে না। আর এখানে ধরেন আপনার কিওয়ার্ডে কতগুলো ব্যাপার থাকে। যেমন আমরা যদি কোন সার্কুলার দিয়ে থাকি বা কোন অর্গানাইজেশন থেকে যখন সার্কুলার দিয়ে থাকি ওখানে কিন্তু অনেক সময় শর্ট লিস্ট করার জন্য কিওয়ার্ড দিয়ে সার্চ করতে পারি। সেই অপশন থাকে। তো আপনি কিওয়ার্ড গুলো হাইলাইট করতে পারেন। তো এগুলো বেশ কিছু জিনিস ম্যাটার করে শর্ট লিস্টিং হওয়ার জন্য। বাট মোস্টলি আসলে আপনার যখন কোন জায়গায় এপ্লাই করবেন সেক্ষেত্রে সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট হচ্ছে আপনার ওই সার্কুলারটা আগে পড়া। সো তারা আসলে কি ক্রাইটেরিয়া যাচ্ছে। সেই ক্রাইটেরিয়া যদি ম্যাচ করে দেন ইউ শুড এপ্লাই। এটা হচ্ছে বেসিক জিনিস। সো শর্ট লিস্টিং হওয়ার জন্য আপনার সার্কুলার মধ্যে কিন্তু তার ক্রাইটেরিয়া গুলো বলে দেওয়া থাকে। যে তারা আসলে কি ধরনের এক্সপেকটেশন রাখছে। যে জব ডেসক্রিপশন আপনার কি ধরনের রিকোয়ারমেন্ট গুলো নিয়ে আপনাকে ইন্টারভিউতে কোয়েশ্চেন করবে সেগুলো কিন্তু বলে দেওয়া থাকে। ওকে? সো এটা হচ্ছে বেসিক আরকি শর্ট লিস্টিং হওয়ার জন্য যে জিনিসগুলো থাকে। আর এরপরে আমি যদি আপনার যে ল্যাকিংস গুলো আমরা ইউজুয়ালি দেখি আরকি একেবারে বেসিক যখন আমরা সিভি গুলো আমরা শর্ট লিস্ট করছি, সেখান থেকে একটা প্রাইমারি আপনার শর্ট লিস্টিং হয়। সো এটার পরে কিন্তু আবার রিফিল্টারিং হয়। হতে পারে। বা অনেক ক্ষেত্রে কিছু ভালো সিভি না পেলাম, আমরা কিছু ক্রাইটেরিয়া তো অনেক সময় সিভি বাদ দিয়ে দিই। সো সেটার মধ্যে ১ম যে জিনিসগুলো থাকে যে ধরেন আপনার সিভির মধ্যে খুবই মানে সিলি মিস্টেক যেগুলো থাকে স্পেলিং মিস্টেক থাকে। তো এই জিনিসগুলো যাতে সিভিতে না থাকে এই জিনিসটা খেয়াল রাখা। কোথাও যেন কোনো স্পেলিং মিস্টেক না থাকে। আপনি যখন ওয়ার্ডে সিভি গুলা প্রিপেয়ার করবেন তখন কিন্তু সেটা ইজিলি মার্ক করে দেয়। যে আপনার স্পেলিং মিস্টেক বা গ্রামাটিক্যাল মিস্টেক বেসিক জিনিসগুলো আছে কিনা। এটা হচ্ছে ফার্স্ট জিনিস। সেকেন্ড হচ্ছে আপনার যদি এটা আপনি ফ্রেশার ক্যান্ডিডেট হন বা এন্ট্রি লেভেল আপনার যদি ১ বছর এক্সপেরিয়েন্স ও থাকে বা ২ বছর এক্সপেরিয়েন্স থাকে আপনি যদি পরে এপ্লাই করেন সো দ্যাট যে আপনি আপনার লাস্ট যে আপনার অ্যাচিভমেন্ট সেটা আপনি হাইলাইট করেন। যেমন এডুকেশন ক্ষেত্রে কি হয়? আমরা হচ্ছে লাস্ট যে এডুকেশন সেটার থেকে আপনি সাজান। আপনি সেখানে ইনফরমেশন গুলো দিয়ে দেন। সো লাস্ট থেকে আপনি ফার্স্ট এর দিকে যাবেন নিজে। সো আপনার যখন এক্সপেরিয়েন্স এর একটা সুযোগ থাকবে, আপনার জব এক্সপেরিয়েন্স হয়ে গেল, তখন আপনি ফোকাস করবেন হচ্ছে আপনার ওয়ার্ক এক্সপেরিয়েন্সটা আগে। সো দ্যাট যে ক্যান্ডিডেট ইন্টারভিউয়ার বা রিক্রুটার যারা থাকবে তাদের কাছে ইজিয়ার হবে যে এখানে আসলে তার এই জিনিসটা আসলে আমি আগে দেখতে পাচ্ছি। তারপরে আপনি এডুকেশনের দিকে যাবেন। দেন অবভিয়াসলি আপনার পার্সোনাল ইনফরমেশন যে বেসিক ইনফরমেশন যেটা থাকে সেগুলো আপনি দিবেন। সো দ্যাট যে এখানে অনেক সময় থাকে যে লোকেশন ওয়াইজ প্রায়োরিটি থাকে কিছু ক্যান্ডিডেটের জন্য। সো প্রায়োরিটি গুলো মানে অনুযায়ী সিলেকশন করতে সুবিধা হবে তাদের। সো এটা ম্যাটার করে। ওকে। আর আপনার এক্সপেরিয়েন্স এর ক্ষেত্রে যদি আপনি যে জিনিসগুলো আপনি যখন দিচ্ছেন সেটাতে আপনি যা করেন সেটা দেন। মানে স্পেসিফিক হওয়া উচিত। যদি স্পেসিফিক না করেন যেটা ল্যাকিং থাকে, তারপরে এডুকেশন ওয়ার্ক এক্সপেরিয়েন্স এর ক্ষেত্রে অনেক কিছু আপনার করে থাকে বা কিছু হয়তো করে কাজগুলো সেগুলো হচ্ছে কি জাস্ট আপনি এটা করে মানে সামারাইজ করে দিচ্ছে ২-৩ টা।
অথবা জাস্ট বলেছে ডু অল ওয়ার্কস, এই ধরনের কাজে অ্যাডমিনিস্ট্রেশন, অ্যাকাউন্টস এ কাজ করছি অথবা অডিটে কাজ করছি। সো এইটা আসলে করা ঠিক না। এটা আমরা সিভির ওয়েটটা কমায় দেয়। আমাদের এক্সপেরিয়েন্স এর ভ্যালুটা আসলে থাকে না তখন। সো আপনি যে কাজগুলোই করেন না কেন সেটা হচ্ছে স্পেসিফিক করে দেন। সো স্পেসিফিক করলে আপনার এই জিনিসটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডেবল হবে যে আপনি আসলে কি করছেন। সো কতটুকু এটা আসলে ম্যাচিং হচ্ছে এবং আপনি যেই জায়গায় এপ্লাই করছেন সেটার সাথে আপনি ডিফাইন যখন করবেন তখন কিন্তু দেখবেন যে আপনি নিজেও এটা বুঝতে পারবেন ক্লিয়ারলি। সো এইটা। আর আরেকটা জিনিস যেটা আসলে করা উচিত না, এটা হচ্ছে সিভি অনেক বড় করে ফেলা। আপনি অনেক এক্সপেরিয়েন্স দিয়ে ফেললেন, অনেক কিছু লিখে ফেললেন, অনেক মানে জব ডিটেইল দিয়ে দিলেন। সো এটা আসলে দরকার নাই। সিভি প্রিসাইজ এবং ছোট করে করা উচিত। স্পেসিফিক্যালি আপনার কোর কি পয়েন্ট গুলো যেগুলো থাকে, আপনি যে পার্ট গুলো থাকে কাজের, সেটা যদি আপনি ভাগ করে দেখাতে পারেন সেটা খুবই ভালো। যেমন হয় আপনার ৩ টা ক্রাইটেরিয়া আপনার থাকে না? এখানে ৩ টা ক্যাটেগরিতে আপনি কাজ করতে পারেন। আপনি হয়তো এখানে বিলিং রিলেটেড কোন কাজ করেন। সে ফর এক্সাম্পল আপনি ভাউচার রিলেটেড কোন অ্যাকাউন্টিং বা পেটি ক্যাশ রিলেটেড কোন কিছু হ্যান্ডেল করেন সেটা আপনি বলেন। ওখানে আপনার যদি এমন হয় যে আপনি প্রকিউরমেন্ট রিলেটেড কোন ধরনের ভেরিফিকেশন এর কাজগুলো করেন সেটা আপনি হাইলাইট করে দেন। এই জিনিসগুলো আপনার হতে পারে। আর এখানে যা ইনফরমেশন থাকবে এগুলো কিন্তু আপনার ধরেন যখন এপ্লাই করবেন এটা কিন্তু অনেক সময় ভেরিফাই করতে পারে। আপনার নেক্সট এমপ্লয়ার যদি আপনি কোনো কিছু দিয়ে থাকেন বা আপনার যদি এডুকেশন যেটাই আপনি দিচ্ছেন ইনফরমেশন, এটা হচ্ছে আপনার একেবারে অথেন্টিক ইনফরমেশন দিবেন। যেমন লাস্ট আমরা কয়েকবার এরকম দেখেছি, আপনার ক্যান্ডিডেট সিলেকশন হয়ে গেছে তারপরে মানে ফ্রেশ ক্যান্ডিডেট মানে গ্রাজুয়েট করা জাস্ট। সে যখন তাকে মানে জয়েনিং এর জন্য বলা হচ্ছে তখন তার সার্টিফিকেট সে দিতে পারছে না। তো সেক্ষেত্রে কিন্তু তার টোটাল সিলেকশনটা ক্যানসেল হয়ে গেল। সে কিন্তু আর এই কোম্পানিতে আর কখনো মানে এপ্লাই করতে পারবে না। বেসিক্যালি এটা করা উচিত না। তো আপনি যখন ইনফরমেশন দিচ্ছেন ওটা একেবারে যাতে অথেন্টিক থাকে যে আপনার সব রেডি আছে। আপনার যদি রেডি না থাকে সেটা আপনি জানিয়ে দেন যে আপনার হ্যাঁ, এটা আপনার এখনো পর্যন্ত আপনার সার্টিফিকেটটা বের হয়নি, সেটা আপনি আগে জানাবেন। কারণ এটা প্রত্যেকের ডেডলাইন থাকে। সো ওই ডেডলাইন অনুযায়ী আপনার এটা কিন্তু তাদেরও কিছু ক্রাইটেরিয়া থাকে অনবোর্ডিং এ। সো ইনফরমেশন ফলসিফাই করা যাবে না। এটা ফলসিফাই করলে এটা আপনার ক্যারিয়ারের জন্য অনেক বেশি হার্মফুল হবে। এটা পরবর্তীতে যদি হয় সেক্ষেত্রে আপনার ক্যারিয়ারে এটা ক্ষতি হবে। এটা উচিত না কখনোই। আর আ আপনার সিভিতে আরো কিছু জিনিস থাকে, অনেক সময় ফন্টের ব্যাপারটা আমরা দেখি যে ২ জায়গায় ২ ফন্ট বা আপনার ফন্ট সাইজ যেটা থাকে ২ রকম ফন্টের সাইজ একেকটা একেক রকম। আপনি যেটা করেন সুন্দরভাবে আপনি হয়তো বুলেট পয়েন্ট করে দিতে পারেন। আপনার একেক টাইপের ফন্ট ইউজ করবেন না। একই ক্যাটেগরি ফন্ট ইউজ করেন আপনি। একই ধরনের টাইমস নিউ রোমান অথবা এলপি যেটি ইউজ করেন না কেন একই ধরনের ইউজ করেন। এটা বেটার। আর সিভিটা অনেক অর্গানাইজ করবেন মানে লাইক সিম্পল। খুব বেশি আপনার সিভির মধ্যে অনেক রকম কালারফুল এটা করা দরকার নেই। মানে সিভিটা সিম্পল এর মধ্যে আপনি কিন্তু অনেক স্যাম্পল পাবেন। গুগল এগুলা আছে। সো সিম্পল ভাবে সিভিটা করলে এটা দেখতেও সুন্দর লাগে। আপনি প্রফেশনাল সিভি গুলো যখন দেখবেন যে যখন যারা খুব সিনিয়র সিভি গুলো মেক করছে তাদের সিভি গুলো এরকমই থাকে। সো খুব বেশি মানে খুব বেশি কালারফুল করার দরকার নেই সিভি গুলা। এটা খেয়াল রাখবেন। আর এপ্লাই করার সময় কিছু সময় শোনা যায় যে ক্যান্ডিডেটরা এরকম বলে যে আমরা তো অনেক এপ্লাই করি, অনেক জায়গায়। এপ্লাই করে ডাকছে না। এখন এপ্লাই করছেন আপনি কোথায় এটা আসলে কিছু জিনিস থাকে যে আপনি যখন এপ্লাই করবেন, এপ্লাই করার সময় আপনি দেখবেন যে এখানে আপনার চাচ্ছে কি তারা। তারা যদি এমন হয় যে সে ফর এক্সাম্পল যে একটা পজিশন এক্সিকিউটিভ পজিশন চাচ্ছে, মানে সার্কুলার দিয়েছে। আপনি ওখানে এপ্লাই করলেন। বাট ওখানে যেমন আপনার চাইতে পারে যে এমন সময় সিএসসিসি একটা কোর্স চায়। বাট আপনার সিএসসিসি করা নাই। সো তারা চাচ্ছে বিকজ তাদের এটা রিকোয়ারমেন্ট। এখন আপনি যদি ওখানে এপ্লাই করেন, আপনার যদি এটা না থাকে, সেক্ষেত্রে কিন্তু এমপ্লয়ার আপনাকে শর্টলিস্ট করবে না। শর্টলিস্ট করবে যার এটা করা আছে। সো আপনার এই কিছু ক্রাইটেরিয়া গুলো থাকে, ওগুলো একটু খেয়াল করে আপনি যদি এপ্লাই করেন, যখন যে ধরনের চাচ্ছে, এমন হয় যে আপনার ঢাকার বাইরের লোকেশনে পোস্টিং তারা হচ্ছে। সো আপনি এপ্লাই করার পরে অনেক সময় দেখলেন যে না আসলে আপনি ঢাকার বাইরে যেতে চান না, তারা আপনাকে কল দেয়। সো সেক্ষেত্রে কিন্তু এটা পরবর্তীতে আপনার জন্য আসলে আপনার সুযোগগুলো কমিয়ে দিবে। আপনার ফ্লেক্সিবিলিটি যদি না থাকে, এটা কিন্তু আপনার জন্য একটা ইয়া হবে, প্রবলেম। ওকে। সো মোরলেস হচ্ছে এই জিনিসগুলাই আপনার হচ্ছে মানে এগুলো হচ্ছে প্রিটি বেসিক জিনিস যেগুলো আপনার সিভি কে আপনার এনরিচ করতে পারে। আপনি যখন এটা মিনিমাম আপনার যখন জিনিসগুলো দিয়ে গুছাবেন, আপনি সিভিটা যাতে এট এ গ্লান্স দেখেই যাতে বুঝতে পারে। সো এই সিভিটা আসলে আপনাকে রিপ্রেজেন্ট করে। আমাদের সিভি আমাকে রিপ্রেজেন্ট করে। তো এটা কিন্তু একটা পেপার। সো ইনফরমেশন গুলো কিন্তু আমাকে হাইলাইট করে। সো ওইভাবে আরকি তৈরি করে যে এট এ গ্লান্স দেখে আমরা জাস্ট
ইউজুয়ালি যেটা হয় যে আমরা একবার চোখ খুলে এখানে অনেক সিভি থাকে, খুব দ্রুত আমাদের দেখতে হয়। সো এই ইনফরমেশন গুলো যদি অর্গানাইজ থাকে তাহলে এটা খুব দ্রুত দেখে আপনার ধরেন যে এগুলো আমাদের জন্য শর্টলিস্ট করতে সুবিধা হয়। এগুলো যখন যেকোনো এমপ্লয়ার শর্টলিস্ট করে তখন কিন্তু তার জন্য যাতে ইজিয়ার হয় সেই ধরনের জিনিসগুলো আপনারা হাইলাইট করবেন। আর যদি এর বাইরে যদি আপনারা এমন হয় যে কোনো ধরনের ট্রেনিং গুলো অ্যাটেন্ড করেন, অবভিয়াসলি সেটা মেনশন করবেন। স্পেসিফিক্যালি আপনার ডেট সহ আপনি কি টপিক কভার করছেন বা কোন ধরনের ট্রেনিং আপনি করেছেন সেই জিনিসগুলো হাইলাইট করবেন। সেগুলো আপনাকে হচ্ছে আপনার সিভির ওয়েটটা বাড়াবে, ভ্যালুটা বাড়াবে। সো এটা হচ্ছে বেসিক্যালি সিভির কিছু, কিছু ল্যাকিংস যেগুলো আমরা ইউজুয়ালি অনেক সময় দেখি। মানে আমাদের হাতে যখন আসে এটা। আর এর বাইরে আপনার যদি এমন হয় যে আমি একটা পয়েন্ট যেটা আছে যে আপনি সিভি কিভাবে অ্যাটেনশন ড্র করবেন, কি, কি কিওয়ার্ড থাকে। আপনার যদি বিডি জবসে আপনার যখন সিভি আপনার প্রোফাইল ক্রিয়েট করবেন, ওখানে দেখবেন যে অনেকগুলো অপশন থাকে। সেটার মধ্যে আপনার সামারি একটা অপশন থাকে। আপনি যেখানে হাইলাইট করতে পারেন আপনার ক্যারিয়ার সামারি আর ইনফরমেশন গুলো দিয়ে। কিওয়ার্ড থাকে কিছু। সো সে ফর এক্সাম্পল আপনার এমবিএ করা আছে, বিবিএ করেছেন, এমবিএ করেছেন অথবা মাস্টার্স করেছেন। এর বাইরে আপনি হয়তো কোনো একটা আপনার প্রফেশনাল কোর্স করেছেন। আপনি সেগুলো হাইলাইট করেন। আপনার কিওয়ার্ড, আপনার লাস্ট ডিগ্রিটা আপনি শর্ট হাইলাইট করেন ওখানে। সো ওখানে সার্চ করলে হবে। অথবা আপনার যদি স্পেসিফিক কোনো সফটওয়্যার উপর আপনার ট্রেনিং থাকে, আপনি যদি টালি সফটওয়্যার সম্বন্ধে জানেন অথবা অন্য কোনো পেরোল সফটওয়্যার আপনি ইউজ করে থাকেন, সে ফর এক্সাম্পল যে আপনি করেছেন ওটার উপর আপনার নলেজ আছে। আপনি ওইটা হাইলাইট করেন। টেকনিক্যাল পিপল যেটা হয়, যেমন তারা কিন্তু তাদের টেকনিক্যাল যে এইসব কিওয়ার্ড থাকে সেই জিনিসগুলো দিয়ে রাখে। তো অনেক সময় সিভি আমরা যখন ফিল্টার করি ওখান থেকে, অনেক সিভি থাকে সেখান থেকে ফিল্টার করি। তো ওখানে কিন্তু আপনার ধরেন যে সব সিভি আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ম্যাচ না পেলে তখন আমরা কিওয়ার্ড গুলোতে সার্চ করি সিভি। তো তার কি কিওয়ার্ড আছে, কি কিওয়ার্ডে কোন, কোন সিভি আছে এটা খুব সহজে মানে বের করা যায়। সো আপনার ওই কিওয়ার্ড গুলো যদি আপনি দেন, এখানে কিওয়ার্ডের অনেক ধরনের আপনার এক্সাম্পল পাবেন যে আপনার সাথে রিলেট করে এই কিওয়ার্ড আপনি ইউজ করতে পারেন আপনার এক্সপেরিয়েন্স এর সাথে। সো ওগুলো যদি আপনি মেনশন করে দেন, যখন আপনার এই ফিল্টারিং গুলো আমরা করি তখন ওই জিনিসগুলো হাইলাইট হয়ে চলে আসে। সো সেখান থেকে ধরেন যে আপনার ৫ টা ১০ টা ১২ টা সিভি আমরা পেয়ে গেলাম। তখন আমরা গো থ্রু করি যে আচ্ছা বাকিগুলো আপনার কি ধরনের কি আছে। তো ওগুলা ম্যাচ করছে কিনা, আপনার এডুকেশন ম্যাচ করছে কিনা। সো এগুলো ঠিক আছে কিনা। এই একটা জিনিস। আরেকটা যেটা থাকে যে আপনার মাঝখানে যদি গ্যাপ থাকে অনেক সময়, যেমন ধরেন আপনার এই গ্যাপ গুলা থাকলে এটা হচ্ছে আপনার নেগেটিভ। মানে মাঝখানে গ্যাপ বলতে এরকম যে আপনার এডুকেশন গ্যাপ আছে মাঝখানে একটা বা একটা। তো জেনারেলি যেটা হয় যে আপনার অনার্স এর পরে মাস্টার্স এ গ্যাপ থাকতেই পারে। অনেক সময় অনেকে জব করে কিছুদিন পরে করে। ওইটাতে প্রবলেম হয় না। বাট আপনার এর মাঝখানে এডুকেশন গুলোতে যদি অনেক সময় গ্যাপ থাকে, ওইটা একটা ব্যারিয়ার তৈরি করতে পারে। সিমিলারলি আপনার যদি ক্যারিয়ার স্টার্ট করার সময় আপনার দেখবেন যে একটা জবের পরে আপনি ছেড়ে দিলেন বা ছোট, ছোট কিছু জব চেঞ্জ করার একটা টেন্ডেন্সি যদি থাকে যে অল্প, অল্প করে আপনি অল্প কিছুদিন করে কয়েকটা জব করেছেন, আবার এপ্লাই করছেন। এটা আপনার সিভির ওয়েটটাকে আপনার হচ্ছে ভ্যালু কমায় দিবে। সো এই জিনিসগুলো একটু ফলো করবেন। ওই কিওয়ার্ড গুলোতে আপনার কি মানে কি পয়েন্ট যেগুলো থাকে সেগুলো আপনি মেনশন করে দিলে এটা আপনার পসিবিলিটি বাড়াবে যে আপনার ইন্টারভিউ কল পাওয়ার পসিবিলিটিটা মানে অনেকখানি বাড়ায় দিবে। অপরচুনিটিটা এটা ক্রিয়েট করবে বেশি। আর এটার জন্য আপনি যেটা করতে পারেন যে আ আপনার যে ফিল্ড যেটা আছে ওখানে আপনি ওই রিলেটেড সার্কুলার গুলো দেখবেন। কিছু সার্কুলার গুলোতে দেখবেন যে এই পয়েন্ট গুলো মেনশন করা থাকে। সো এটা কিন্তু একটা ইজিয়ার টেকনিক যে আপনি কিওয়ার্ড হিসেবে কি, কি ইউজ করবেন। কি, কি ধরনের জিনিস দেখবেন বেশ কিছু জিনিস কমন থাকে। সো ওখান থেকে আপনি ফাইন্ড আউট করে নিতে পারেন ইজিলি। সো এইটা হচ্ছে বেসিক্যালি সিভি রিলেটেড। আপনার ইনিশিয়াল যদি আপনি করেন তো মোরলেস আপনার ধরেন যে আ ১ থেকে ১.৫ পেজ আরকি। মানে ওয়ান সাইডেড থাকে আপনার এর মধ্যে সিভিটা হয়ে যাওয়া উচিত। আপনার ফ্রেশ বা অল্প দিন এক্সপেরিয়েন্স এ। আর যখন অনেক এক্সপেরিয়েন্স হবে তখন আপনার এক্সপেরিয়েন্স এর ইনফরমেশন গুলো দিলে এমনিতেই আপনি দেখবেন সিভি একটু বড় হয়ে গেছে। তো ওই সিভিটা তখন মানে ছোট করাটা একটু ডিফিকাল্ট হয়। সো ইউজুয়ালি আপনার ট্রাই করা উচিত যে অল্পতে আপনার যদি কভার করা যায়। আর একটা জিনিস খুবই ইম্পোর্টেন্ট, ভেরি ইম্পোর্টেন্ট। এটা আপনার সিভিতে অনেক বেশি ভ্যালু এড করবে। এটা হচ্ছে আপনার যদি কোনো অ্যাচিভমেন্ট থাকে, হ্যাঁ? এই অ্যাচিভমেন্ট গুলো আপনার হাইলাইট করুন। এটা হইতে পারে যে আপনার কোনো স্কলারশিপ যদি থাকে, আপনি যদি পেয়ে থাকেন কখনো এডুকেশন কোনো স্কলারশিপ বা ধরেন কোনো ধরনের ওয়েভার আপনি পেয়ে থাকেন। অথবা ধরেন যে কোনো অ্যাওয়ার্ড যদি পেয়ে থাকেন আপনি সেটা এক্সট্রা কারিকুলার হতে পারে সেইটা। অথবা আপনি জবে গিয়ে আপনি আপনার ফার্স্ট প্রমোশনটা আপনি পেয়েছেন। সো আপনি ওইটাকেও ডেফিনিটলি হাইলাইট করবেন। যে প্রমোশনটা পেয়েছেন। ওইটার পেছনে আপনার কি, কি ধরনের জিনিসগুলো আপনার সাকসেস ছিল, ওইটা আপনি সামারি করবেন।
অ্যাচিভমেন্টে, সো দ্যাট যে মানে আপনার জিনিসগুলো ক্লিয়ার হবে যে আচ্ছা আপনার এই ক্যাপাসিটি আছে, আমার এই ক্যাপাসিটি আছে। সো এই অ্যাচিভমেন্ট গুলো আমি এই অ্যাসাইনমেন্ট গুলো ছিল, এই অ্যাসাইনমেন্ট গুলো আমি ওই টাইমে করেছি। যেটা আমার এখানে আমার জেডি, এখানে আমার অ্যাচিভমেন্ট। এই দুইটা আলাদাভাবে ডিফাইন করে দিতে পারেন। সো এই ডিফাইন করে থাকলে এই জিনিসগুলো ফাইন্ড আউট করতে ইজিয়ার হবে। আচ্ছা এরকম। আর কোম্পানির ওখানে আপনার যে কোম্পানিতে আপনি কাজ করছেন সেটার মানে এখানে একদম বেসিক, সে কোম্পানির একদম বেসিক ইনফরমেশন দিতে পারেন যে কোম্পানির স্ট্রেংথ এরকম, নাম্বার অফ পিপল এতগুলো আছে, এত নাম্বার অফ স্টাফ নিয়ে কোম্পানিতে কাজ করে। সো এগুলো দিলে এটা আপনার ধরেন যে ইজিয়ার হয় যে কোম্পানির সম্বন্ধে একটা বেসিক ইনফরমেশন। এটা মানে যে এমপ্লয়ার তাকেও বুঝাবে যে আপনিও মোটামুটি ভালো ইনফরমেশন রাখেন। সো আপনার নিজের ক্যাপাসিটিটাও এখানে কিন্তু হাইলাইট হয়। সো এগুলো দিয়ে মোটামুটি আপনার সিভি গুলো আপনি এনগেজ করতে পারেন। আর ফটোগ্রাফ ছাড়া আপনি যদি হার্ড কপি কোথাও ড্রপ করেন, সিভিতে ছবি অবশ্যই থাকা উচিত। আর যে ছবিটা আপনি দিবেন এটা অবভিয়াসলি একটা ফর্মাল যে স্ট্যান্ডার্ড আমাদের আছে ওই স্ট্যান্ডার্ডের ছবি দেওয়া উচিত। সো আপনার ইউজুয়ালি যেটা আমরা আসলে খুব ক্যাজুয়াল ছবি অনেক সময় দিয়ে থাকি, এটা দেওয়া উচিত না কখনো। প্রফেশনাল ফিল্ডে প্রফেশনাল জিনিসটা আসলে হাইলাইট করা উচিত। সো এই কয়েকটা জিনিস একটু ফলো করলে আমার মনে হয় যে আপনাদের অপরচুনিটি গুলো অনেক বেটার হবে, বা আপনার যে আহ, মনে হয় যে যেই জায়গাগুলোতে আপনার কাজ করা উচিত, এইটা হচ্ছে বেসিক কতগুলো ক্রাইটেরিয়া, বেসিক গুলো কতগুলো জিনিস। তো একটা সময় আমরাও ভুল করেছি, আমিও ভুল করেছি। তো কিছু কিছু জিনিস আমার যেটা কিন্তু আমার ওয়েট মানে অনেকখানি কমাই দিয়েছে। আমি রিটেন টেস্টে পাস করলাম, তখন আমার যখন ইন্টারভিউ হচ্ছে তখন আমাকে দেখালো যে আপনি কিন্তু দুইটা স্পেলিং মিস্টেক করেছেন। সো ওই জায়গাটা কিন্তু পয়েন্টটা আমার লুজ হয়ে গেল, ওইখানে আরেকজন অপরচুনিটি পেয়ে গেল। সো এই জিনিসগুলো একটু খেয়াল রাখলে আপনার মনে হয় সিক্রেট পার্ট গুলো আপনাকে অনেকখানি হেল্পফুল করবে, অনেকখানি আপনাকে সুযোগ দিবে যে আপনার ইন্টারভিউতে অ্যাটেন্ড করার, আপনার অপরচুনিটি অন্যদের চেয়ে একটু বাড়বে। এটা একটা জিনিস। তো ওকে, আমি সিভির পার্ট গুলো মোটামুটি এরকম করলাম। সো পরের আপনার যে প্রিপারেশন যে পার্টটা থাকে, আই হোপ যে সে অনুপম ভাই এটা নিয়ে একটু ওনার এক্সপিরিয়েন্স আর আইডিয়া গুলো একটু শেয়ার করবেন। আচ্ছা স্যার, হ্যাঁ স্যার হ্যালো হ্যাঁ রাকিব। স্যার, আপনি ওই সিভিতে কিওয়ার্ডের কথা বলছিলেন, কিওয়ার্ডটা কোথায় শো করবো এটা একটু বলবেন, বা কোনো ফরম্যাট বা কোথাও কি আছে, স্যাম্পল কি আছে, এটা কিভাবে শো করবো কিওয়ার্ডটা? বা এটা কিওয়ার্ডের এখানে দেখবেন যে আপনি যদি আপনার হার্ড কপি থাকে, এখানে হার্ড কপি চেয়ে আপনি যখন অনলাইনে যখন সিভি আপনি ড্রপ করেন, বা এখানে বিশেষ দেখবেন কিওয়ার্ডের অপশন থাকে, ওখানে আপনার একটা ঘরই আছে কিওয়ার্ডের। সো আপনি ওই কিওয়ার্ড গুলোতে ওখানে মেনশন করবেন, অথবা আপনি ওখানে সামারি আছে, হ্যাঁ সামারিতে আপনি গিয়ে মেনশন করতে পারেন কিওয়ার্ড গুলো। কারণ আপনার হার্ড কপিতে ইউজুয়ালি যেটা হয়, হার্ড কপিতে আপনার কিন্তু কিওয়ার্ড দিলে সার্চ করার অপশনটা আসে না, আপনি অনেকগুলো হার্ড কপি দিলেন। সেক্ষেত্রে আপনার সিভিটা প্রেজেন্টেশনটা আপনি ওভাবে করবেন যে সো দ্যাট যে অ্যাট এ গ্লান্স আপনার চোখে পড়লে, আপনি নিজে যখন দেখবেন 4-5টা সিভি হাতে, তখন দেখবেন যে আপনার মধ্যে ডিফারেন্সটা ইজিলি চোখে পড়বে। সো এখানে আপনার হচ্ছে মেইন ফরম্যাটটা আপনি ঠিক করে রাখতে পারেন। আর কিওয়ার্ডের জায়গাগুলো আসে যখন আপনার 3000-4000 সিভি পরে, ওটা পরে হচ্ছে অনলাইনে, ওখান থেকে আপনার সার্চ করার জন্য কিওয়ার্ডের প্রায়োরিটি বেশি থাকে। সো ওইখানে আপনার আপনি মোস্টলি আমাদের যেটা হয় যে বিডি জব দেখি বা অন্যান্য যে জব পোর্টাল গুলো আমরা থাকে, বা আপনি যদি বলেন যে এই পোর্টাল গুলো থেকে কিন্তু আপনার ফিল্টারিং এর কিছু অপশন থাকে। সো সেখানে আপনার কিওয়ার্ডের জন্য আলাদা স্পেসিফিক একটা বক্স থাকে, সেখানে আপনি মেনশন করে দিতে পারেন কিওয়ার্ডটা। আর কিওয়ার্ড গুলো এটা আমি স্পেসিফাই করলাম, যেমন আপনি আপনার কিওয়ার্ড এখন এটা ডিপেন্ড করে যে আপনার কিরকম এক্সপিরিয়েন্স আছে, আপনি ওই জায়গায় কি কি কিওয়ার্ড আপনি হাইলাইট করতে পারেন। সেটা হইতে পারে যে আপনার ফার্স্ট এডুকেশন বা গ্রাজুয়েশন আপনি যেটা করলেন, আপনি বিবিএ করেছেন, এমবিএ করেছেন, হ্যাঁ সেটা আপনি দিতে পারেন। আপনার যদি কোনো টেকনিক্যাল অ্যাচিভমেন্ট থাকে বা কোনো ধরনের আপনার প্রফেশনাল কোনো ডিগ্রি থাকে, সেটা আপনি কিওয়ার্ডে দিতে পারেন। ওইটা যদি মানে রিকোয়ারমেন্ট থাকে, ওটা সার্চ করলে ইজিলি হচ্ছে সিভি গুলো বের হয়ে আসবে আমাদের কাছে বা এমপ্লয়ারের কাছে। আচ্ছা স্যার, একটা রিকোয়েস্ট থাকবে আপনার প্রতি, সেটা হচ্ছে যদি সম্ভব হয় আর কি আজকে সেশনের মতো, যদি আরেকটা আমি দেখেছিলাম যে লিঙ্কডইন প্রোফাইল, লিঙ্কডইনে যেভাবে মাধ্যমে জব কি করে এভাবে করা, যদি আপনার মাধ্যমে যদি যদি এরকম কোনো সুযোগ থাকে তাহলে কাইন্ডলি একটু সুযোগটা দিবেন আর কি স্যার, লিঙ্কডইনের মাধ্যমে। ইয়েস, অবভিয়াসলি। ঠিক আছে। লিঙ্কডইন প্রোফাইলটার ব্যাপারে আমি যেহেতু আপনি কোয়েশ্চেনটা করেছেন, ভেরি গুড কোয়েশ্চেন। সো এটা লিঙ্কডইনটা আমি আসলে আরেকটা দেখেছিলাম তো, দেখলাম হ্যাঁ যে এটার উপরে ওনারাই করতেছে, যে ওকে আপনি অলরাইট একটু অলরাইট এই ব্যাপারে যদি একটু করেন। অলরাইট। লিঙ্কডইন খুবই ভালো, মানে লিঙ্কডইন যেটা হচ্ছে মোস্ট অফ দ্য কেস এখন বাংলাদেশে এটা হচ্ছে অনেকে এটা ইনভলভ হচ্ছে, বাট এখনো ওই লেভেলে হয়নি দেখে আজকে আমি এটা মেনশন করিনি। বাট লিঙ্কডইন প্রোফাইলটা ক্রিয়েট করলে আপনি ওখানেও কিন্তু সার্কুলার গুলো আপনি অপরচুনিটি পাবেন।
আর লিঙ্কডইনে আপনার প্রোফাইল ওখানে যেটা হয় কি আপনার প্রফেশনাল সিভি আপডেট করার একটা অপশন থাকে, ওখানে আপনার দেখবেন যে বেশ ভালো অর্গানাইজড। বাইরের কান্ট্রিগুলোতে আপনার লিঙ্কডইনে বেশি হচ্ছে আপনার ইউজ করে নেটওয়ার্কটা অনেক বেশি। সো এটার জন্য এটা আলাদাভাবে যদি কোনো সেশন করে সেক্ষেত্রে আমরা এটা ডিটেইলে আমরা যেতে পারি। তো আজকে সেশনটা যেহেতু বেসিক্যালি হচ্ছে আপনার সিভি রাইটিং নিয়ে, তো আমরা এটাতে আসলে আজকে আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আপনি কোন প্রতিষ্ঠানে আছেন স্যার? আমি আপনি নিটল নিলয় গ্রুপে আছি। নিটল নিলয়। ধন্যবাদ প্রশ্ন করার জন্য, ধন্যবাদ আপনাকে। ঠিক আছে, ও থ্যাংক ইউ। ইমতিয়াজ স্যার এর কাছে আমার একটা প্রশ্ন ছিল যে আমরা কি কোশ্চেন গুলো এখন নিব, অনেকে রেজেন্ট করতেছে, নাকি আমরা এগুলো পরে নিব? এটা আপনাদের মানে যেটা কমফোর্টেবল আমরা পরেও নিতে পারি। সো দ্যাট যে পুরো সেশনটা হোক, তারপরে ওনাদের কোশ্চেন গুলো যদি অর্গানাইজ কোশ্চেন গুলো থাকে অনেকগুলো, সো দ্যাট আমরা এটা জয়েন্টলি আসলে অ্যান্সার দিতে পারবো। আমরা তাহলে আমাদের সেশন শেষের দিকে আমরা প্রশ্নগুলো নিব। ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের গেস্ট মিস্টার ইমতিয়াজ আহমেদ স্যারকে। আমরা এখন অনুরোধ করব আমাদের আরেকজন গেস্ট মিস্টার অনুপম চৌধুরী, ডেপুটি ম্যানেজার এইচআর রেনেটা লিমিটেড। স্যার অনুগ্রহ করে আমাদের জন্য উপদেশমূলক কিছু কথা বলবেন। থ্যাংক ইউ রাকিব ভাই, আই হোপ আমার কথা শোনা যাচ্ছে। জি শোনা যাচ্ছে। তো আমি আসলে খুবই শোনা যাচ্ছে। আমি আসলে খুবই মনোযোগ নিয়ে ইমতিয়াজ ভাইয়ের সেশনটা ফলো করছিলাম। সো আমি দেখলাম যে উনি খুবই সিম্পল ওয়েতে যারা ধরেন আমার মনে হয় আজকের সেশনে অনেকেই আছেন যারা অলরেডি কাজ করছেন, আবার অনেকেই আছেন যারা মানে পটেনশিয়াল জব সিকার্স বা মার্কেট এন্ট্রি করার জন্য ওয়েট করছেন। সো উনি খুব সিম্পল ভাবে সবার জন্য মানে বোধগম্য ভাবে একটা মানে কিছু সিম্পল টিপসের মধ্যে অনেক কিছু উনি শেয়ার করে দিয়েছেন। সো বেসিক্যালি আমিও সেম আজকে বসে বসে খেলা দেখছিলাম, ভাবছিলাম যে আসলে কেমন পার্টিসিপেন্টস হবে। আবার একটা জিনিস মাথায় ছিল, যেহেতু আমি একটা কমিটমেন্ট দিয়েছি, সো সেশনটা মিস করা যাবে না। সো দুইটা নিয়েই কাজ করছিলাম। এছাড়া যদি বলি, একটা জিনিস নিয়ে একটু ওয়ারিডও ছিলাম, যেহেতু আমাদের তো ফুল টাইম অফিস চলতেছে। সো আজকে অফিস থেকে আসছি, আমার পাশের ডেস্কে যে কলিগ বসেন, তো উনি গতকালকে আমার সাথে অফিস করে গেছেন। আজকে উনি কোভিড টেস্ট করে পজিটিভ হিসেবে ধরা পড়েছেন। সো আমি একটু ওয়ারিড আছি যে দেখা যাক কি হয়। সো সবকিছু মিলেই আমরা আসলে এই প্যান্ডেমিকের টাইমে এগিয়ে যাচ্ছি। সো আজকের সেশনের যে মেইন টপিক গুলো, একটা হচ্ছে সিভি রাইটিং পার্ট, একটা হচ্ছে ইন্টারভিউ প্রিপারেশন পার্ট। সো সিভি রাইটিং পার্টে যেটা সিভি রাইটিং পার্টে যেটা ইন্টারভিউ বলছিলেন যে আসলে কি কি জিনিসগুলো আমরা কভার আপ করলে একটা সিভি খুবই সেলেবল হবে। কারণ কি এন্ড অফ দ্য ডে আমরা সিভিটা প্রপারলি সেল করতে পারছি কিনা সেটাই কিন্তু একটা সিভি বানানোর মানে মেইন টার্গেট। যদি আমার সিভিটা এন্ড অফ দ্য ডে আমি সেলই না করতে পারি, তাহলে তো আলটিমেটলি এই সিভি বানানোর কোনো মানে থাকলোই না, মানে পয়েন্টই থাকলো না আমার মনে হয়। সো এইখানে একটা জিনিস আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে মেইনলি সিভিটাকে এমন ভাবে বানাবো যে যে ইন্টারভিউয়ার যখন সিভিটা দেখছে মানে এট এ গ্ল্যান্স তার সিভিটা পছন্দ হয়ে যায়। তো যখন একটা সিভি এট এ গ্ল্যান্স পছন্দ হয়ে যায়, তখনই কিন্তু আলটিমেটলি নেক্সট স্টেপের জন্য আমরা সিলেক্টেড হই। আবার সেম ভাইস ভার্সা হয় যে যদি সিভিটা মানে যে আর কি সিভি স্ক্রিনিং করছেন ওনার যদি পছন্দ না হয় এট এ গ্ল্যান্স, তাহলে কিন্তু ওইটা উনি স্কিপ করে দেন। একান্তই যদি এমন হয় খুবই ভালো হাই প্রোফাইল বা খুব ভালো এক্সপিরিয়েন্স কোনো ক্যান্ডিডেটের সিভি থাকে, ওই ক্ষেত্রে সিভিটা সুন্দর না হলেও আমরা এটা গো থ্রু করি। বাট ফ্রেশারদের ক্ষেত্রে কিন্তু আমরা একটা ভালো প্রোফাইল বা একটা অ্যাটাগিং যে সিভিটা ভালো লাগে ওটাতেই আমরা মানে ওটাই আমরা রাখি এবং বাকিগুলো হয়তো আমরা স্কিপ করে দিই ফর দ্য টাইম। সো এটা কেন বলছি, কারণ কি আপনার সিভিটা স্ক্রিনিং হয়ে যাওয়া মানে কিন্তু আপনি একটা লেভেল আপ হয়ে গেলেন ইন ইওর মানে ক্যারিয়ার জার্নি, বা যদি বলেন একটা ইন্টারভিউ জার্নিতে। কারণ কি সিভিটাই যদি আপনি স্ক্রিনিং করাতে না পারেন, তাহলে কিন্তু আপনার এত এফোর্ট নিয়ে ইন্টারভিউ প্রিপারেশন নিলেন কিন্তু কোনোটাই কাজে লাগবে না। কারণ আলটিমেটলি আপনি এন্ড অফ দ্য ডে ইন্টারভিউর জন্য মানে রেডি হতে পারবেন। সো এই জিনিসটা মাথায় থাকা উচিত। সিভিতে আসলে খুবই বেশি ফোকাস করা উচিত আমার মানে পার্সোনালি আমার যেটা মনে হয়। আর যদি আমি ইন্টারভিউ পার্টে চলে যাই, যে ধরেন আমি অলরেডি ইমতিয়াজ ভাইয়ের মতো করে ইমতিয়াজ ভাই যে ইনস্ট্রাকশন গুলো দিলেন এই জিনিসগুলো আমরা সিভিতে রাখলাম
এন্ড দেন আমরা ইন্টারভিউর জন্য সিলেক্টেড হয়ে গেলাম। সো আমরা একটা ইন্টারভিউ কলও পেলাম, ঠিক আছে? তখন আসলে আমরা কি কি জিনিসগুলো আমাদের মাথায় রাখা উচিত যাতে আমরা এই আমাদের নেক্সট লেভেল বা ইন্টারভিউ লেভেলটা আমরা কমপ্লাই করে যেতে পারি। তো এইটার আগে আমাদের একটু মাথায় রাখতে হবে, আমি আপনাদের ফেসবুক প্রোফাইলটা বা ফেসবুক পেজটা যখন দেখছিলাম যে আপনাদের অ্যাসোসিয়েশনের নাম হচ্ছে অ্যাসোসিয়েশন ফর ইয়ং প্রফেশনালস, এবং মোস্টলি আমার মনে হয় এখানে যারা আছেন অ্যাকাউন্টিং গ্রাজুয়েটস বা আপনারা সিএ করছেন অনেকে, অথবা মেবি অনেকে সিএমএ তেও পড়াশোনা করছেন, আমি এক্স্যাক্টলি জানি না, বাট আমার মনে হয়েছে। তো আপনাদের জন্য কিন্তু জব বা স্কোপটা দুই রকম, একটা হচ্ছে অনেক অনেক জব আছে, আবার অনেক জব নাই। একটা মানে একটা স্ট্যান্ডার্ডাইজ জব আপনাদের জন্য সিলেক্টেড। সো ওইখানে কিন্তু সিভি একটা খুবই ভাইটাল পার্ট হিসেবে কাজ করে, স্পেশালি আপনাদের ক্ষেত্রে। কেন আপনাদের ক্ষেত্রে? কারণ কি হয় যে সবাই তো একটা ভালো কোম্পানিতে ভালো জব চায়, কিন্তু ভালো জবটা কে পায়? সো কিভাবে আপনি নিজেকে প্রেজেন্ট করছেন এটার উপরে কিন্তু আসলে ভালো জবটা বলেন বা অন্য জিনিসগুলো বা মেইন জিনিসগুলো ডিপেন্ড করে। সো এজ এ মানে আমরা যদি এইচআর এ কাজ করি, আমরা একজন অ্যাকাউন্টিং প্রফেশনালদেরকে সবসময় এক্সপেক্ট করি যে ওনারা খুব গ্রোন থাকবে, খুবই নলেজেবল থাকবে, দেখতে শুনতে মানে গোছানো থাকবে সবসময়। কারণ অ্যাকাউন্টস এর কাজই কিন্তু কোম্পানির সব মানে ডাটা বলেন বা ফাইন্যান্সিয়াল অ্যাসেটস গুলোকে গুছিয়ে রাখা। সো আমরা কিন্তু মানে যেই পার্সনটা আমরা যখন ইন্টারভিউতে যাকে আমরা ফেস করছি, যখন দেখি উনি খুবই গোছানো, ওয়েল ড্রেসড এন্ড কথাবার্তা খুব ক্লিয়ার কাট বলছেন, তখন আমরা কিন্তু একটা সাইকোলজিক্যাল এফেক্ট হয় যে হ্যাঁ, এই লোকটা মেবি ভালো পার্সন, বা একেই হয়তো আমরা খুঁজছি, বা এই পার্সন বা এই প্রোফাইলের লোকটাই হয়তো আমাদের জন্য ভালো হবে আমাদের কোম্পানির ফার্দার মানে ইনভেস্টমেন্ট বলেন, বা আমরা কোম্পানি ওনাদেরকে যদি নেই, তাহলে উনি আমাদের কোম্পানিকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবেন। তো এই জিনিসগুলো আপনাদের মাথায় মেনলি রাখতে হবে। তো আমি স্পেসিফিক্যালি কয়েকটা পয়েন্ট নিয়ে কথা বলতে চাচ্ছি, যে জিনিসগুলো একটা ইন্টারভিউ কল করার পরে আপনাদের মাথায় রাখতে হবে এবং ওই জিনিসগুলো নিয়ে কাজ করতে হবে, যেটা আসলে আপনাদের ইন্টারভিউ সাকসেসকে অনেক বাড়িয়ে দেবে। সো ফার্স্ট জিনিস যেটা, ধরেন আপনি যখন প্রথমেই মানে ইন্টারভিউ কলটা পেলেন, তখন আপনার কি করতে হবে? তখন ফার্স্টে আপনার অ্যানালাইজ মানে জবটা অ্যানালাইজ করে ফেলতে হবে। এখন আপনি আমাকে বলতে পারেন আমি তো ফ্রেশার, আমি কিভাবে জবটা অ্যানালাইজ করে ফেলবো? এটার জন্য আপনার যেটা করতে হবে, ফার্স্টে আপনি জব ডেসক্রিপশনটা দেখলেন যে কি সার্কুলার দিয়েছে, সার্কুলারটা বোঝার চেষ্টা করবেন। সেকেন্ড কি করলেন, আপনি আপনার সিনিয়র কোনো কলিগ বা কোনো টিচার বা কোনো সিনিয়র বড় ভাই অথবা এমন কাউকে খুঁজে বের করলেন যে যে আসলে আপনাকে বুঝিয়ে দিতে পারবে যে এই জব সার্কুলারটা কি ধরনের জব মানে চাচ্ছে বা কি ধরনের ক্যান্ডিডেট তারা চাচ্ছে। হয়তো এক্স্যাক্টলি বলতে পারবে না, বাট কিছুটা ধারণা দিতে পারবে। সো আপনি ফার্স্টে এই ধরনের কিছু জিনিস অ্যানালাইজ করে নিন। এছাড়াও আপনি আরেকটা কাজ যেটা করতে পারেন, যে যেই কোম্পানিতে আপনি অ্যাপ্লাই করেছেন ওই কোম্পানির ক্যারিয়ার প্রসপেক্ট কেমন, ওই কোম্পানিতে আসলে ক্যারিয়ারটা আপনার কোন দিকে যাবে, এই জিনিসগুলো নিয়ে একটু সম্যক ধারণা নিয়ে নিলেন থ্রু আপনার কমিউনিকেশন চ্যানেল। ঠিক আছে? সো এটা করলে মানে জব অ্যানালাইসিস পার্টটা আপনার হয়ে গেল। দেন আপনি কি করবেন, দ্য কোম্পানি রিসার্চ করবেন। কোম্পানি রিসার্চ কেন করবেন? কারণ আপনার আসলে জানতে হবে যে কোম্পানিটা কি নিয়ে কাজ করতেছে, কোম্পানিটার কেমন টার্নওভার আছে, বা কি মানে কোম্পানিটা আলটিমেটলি মানে নেক্সট 5 ইয়ার্স এ কোম্পানিটার কি প্ল্যান, বা লং টার্মে কোম্পানিটা কি করতে যাচ্ছে। এই জিনিসগুলো কেন বেশি ইম্পর্টেন্ট? কারণ কি ডিউরিং ইন্টারভিউ অনেক ক্ষেত্রেই অনেক এমপ্লয়িকে বা ক্যান্ডিডেটদেরকে এই প্রশ্নটা করা হয় যে আপনি কোম্পানি সম্পর্কে কি জানেন। তখন মোস্ট অফ দ্য ক্যান্ডিডেট কি কি বলে জানেন? মেইনলি ওনারা অনেকে আছে কোম্পানির ওয়েবসাইটে ঢুকেই না, তো ওরা বলতেই পারে না কোম্পানি সম্পর্কে কিছু। আবার অনেকে আছে যেটা করে যে ওয়েবসাইটে একবার ঢুকেছে ইন্টারভিউ যাওয়ার, হয়তো ইন্টারভিউ মানে ওই অফিসটাতে গিয়েই মোবাইলে একবার ওয়েবসাইটে ঢুকেছে, যা যা দেখেছে তা তা বলা শুরু করে মুখস্থ, এবং অনেক ক্ষেত্রে ভুলভাল ইনফরমেশন দিতে থাকে। ঠিক আছে? সো যখন আপনি একজন ক্যান্ডিডেট, আপনি যখন গিয়ে একটা কোম্পানি, ধরেন ওইখানে হয়তো সিএফও বসে আছে উইথ দ্য এইচআর হেড, তখন আপনি যখন সিএফও এবং এইচআর হেড এর সামনে ভুল ইনফরমেশন শেয়ার করছেন, তখন কিন্তু আলটিমেটলি আপনার ক্রেডিবিলিটি আর থাকে না। সো আলটিমেটলি আপনি রিজেক্টেড লিস্টে পড়ে যান। তো এর জন্য আপনার আগে কোম্পানিটাকে সম্পর্কে রিসার্চ করে নিতে হবে। আর মেইনলি আপনারা যারা অ্যাকাউন্টস লাইনে আছেন তাদের জন্য তো এটা খুবই মাস্ট, কারণ আপনারা কিন্তু ফাইন্যান্সিয়াল টার্মস নিয়ে কাজ করবেন। তো ফাইন্যান্সিয়ালি কোম্পানিটার কি স্ট্যাটাস, এটা আপনারা কোম্পানির ইন্টারভিউতে যাওয়ার আগে রিসার্চ করে নিতে হবে।
এখন আপনি বলতে পারেন কিভাবে রিসার্চ করতে পারি, এটা আসলে রিসার্চ করার বিভিন্ন ওয়ে আছে। আপনি ওয়েবসাইটে দেখতে পারেন, আপনি ফাইন্যান্সিয়াল রিপোর্টস দেখতে পারেন, অথবা ওই যে যেটা হয় যে সবচেয়ে ইজিয়ার ওয়ে যেটা, যদি আপনি কোম্পানিতে পরিচিত কেউ থাকে তার মাধ্যমে কিছু ইনফরমেশন নিয়ে নেন যে কি কি জিনিস আছে, কি কি জিনিস আপনার জানা দরকার, কোন কোন জিনিসটা আসলে আপনার ইন্টারভিউতে হেল্প করতে পারে, এই জিনিসগুলো জেনে নিলেন কোম্পানি সম্পর্কে। প্লাস আরেকটা জিনিস আপনার জেনে রাখতে হবে যে কি আপনি যে কোন পজিশনে অ্যাপ্লাই করেছেন এবং পজিশনটার মানে মানে জব রোলটা কিরকম হয়। এখন আপনি একটা ম্যানেজারিয়াল পজিশনে যখন অ্যাপ্লাই করছেন তখন আপনার একটা জব রোল একরকম হবে, আপনার প্রোফাইলটা একরকম হবে, বা কোম্পানিতে আপনার এক্সপেকটেশনটা একরকম হবে। আবার আপনি যখন একটা এক্সিকিউটিভ পজিশনে অ্যাপ্লাই করছেন তখন আপনার প্রোফাইলটা ডিফারেন্ট হবে। তো এই জিনিসগুলো একটু মাথায় নিয়ে নিতে হবে। প্রোফাইলের সাথে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনার স্যালারি এক্সপেকটেশনটা ফিক্স করে নিতে হবে। সো স্যালারি এক্সপেকটেশনটা কিভাবে ফিক্স করে নেবেন, যখন আপনি কোম্পানির সম্পর্কে মানুষের সাথে কথা বলছেন, মানে অল্টারনেটিভ চ্যানেলের মাধ্যমে কমিউনিকেশন করছেন, যে কোম্পানি সম্পর্কে জানছেন, তখন একটু জেনে নেবেন এই কোম্পানির স্যালারি প্যাকেজটা কিরকম। এমন হতেই পারে যে ওই কোম্পানির স্যালারি প্যাকেজ আপনার সাথে ম্যাচ হচ্ছে না, তখন আপনি ওই কোম্পানি খারাপ বা এই ধরনের কিছু না বলে রেদার আপনি যেটা মানে আপনার জন্য করা যেটা ভালো হবে সেটা হচ্ছে, যদি আপনার মনে হয় যে কোম্পানির স্যালারি প্যাকেজ আপনার সাথে যাচ্ছেই না, তাহলে আপনি ইন্টারভিউতে যান না, ইন্টারভিউ স্কিপ করেন। আর যদি ফিল করেন না ইট উইল ডু, মানে আমি এই স্যালারি প্যাকেজে আই উইল মানে আমি কন্টিনিউ করতে পারবো, তখনই আপনি গো থ্রু করেন। র্যান্ডমলি মানে অনেকে আছেন কি অনেক ইন্টারভিউ দিয়ে বেড়ায়, এটা কিন্তু খুব বুদ্ধিমানের কাজ। ব্রাদার আপনি কোম্পানি সিলেক্ট করেন যে এই কোম্পানিতে আমি ইন্টারভিউ দিব, এই কোম্পানিতে ইন্টারভিউ দিব না, তাহলে কি হলো মার্কেটে আপনার একটা ভ্যালুও বজায় থাকবে। ঠিক আছে। থার্ড পয়েন্ট যেটা আমি বলি সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ক্লোজিং। আসলে একটা কথাই তো আছে বাংলায় যে প্রথমে দর্শনধারী পরে গুণ বিচার। সো আপনি যদি অ্যাপ্রোপ্রিয়েট ক্লোজিং ইউজ না করেন তাহলে কিন্তু আলটিমেটলি ডিউরিং ইন্টারভিউ আপনার মানে ক্রেডিবিলিটি অনেক কমে যায় এবং আলটিমেটলি আপনার জব স্কোপটাও অনেক কমে যায়। তো আপনারা যদি আপনারা এটা জানেন না জানি না, মার্কেটিং বা সেলস এর জবের ক্ষেত্রে ড্রেস মানে ড্রেস আপের উপরেই অনেক বড় একটা পয়েন্ট মানে দিয়ে দেয়া হয়। কারণ কি একটা সেলসম্যানের ভালো ড্রেস আপ যদি না থাকে তাহলে আলটিমেটলি সে ইন্টারভিউতে যদি ভালো ড্রেস আপ করে মানে না করতে পারে তাহলে ফিউচারে সে কি করবে বা ফিউচারে সে কিভাবে কিভাবে সেলসটা ক্যারি অন করে নিয়ে যাবে। সো এটা একটা ভালো পয়েন্ট হিসেবে কাজ করে। আমি যদি আমার প্রিভিয়াস একটা অর্গানাইজেশনের এক্সাম্পল এখানে নিয়ে আসি, আমি এর আগে টয়োটা বাংলাদেশে ছিলাম, যেটা নাভানা গ্রুপের আন্ডারে। তো এখানে আমরা যখন সেলসম্যান রিক্রুট করতাম, আই এম শিওর যে ইমতিয়াজ ভাইরা এরকম একটা কাজ করে থাকে, কারণ উনিও যেহেতু একটা মানে মোটর ইন্ডাস্ট্রিতে আছেন। তো টয়োটা বাংলাদেশের আমরা যখন সেলসম্যান রিক্রুট করতাম তখন আমরা ডিউরিং ইন্টারভিউ কি কি জিনিস আমরা লুক আউট করতাম যে মানে যে ক্যান্ডিডেট আসছেন ওনাদের ড্রেস আপ কিরকম, ওনারা স্যুটটা কিরকম স্যুট পরেছে, রেডিমেড স্যুট কিনে পরেছে নাকি সে এটা মানে টেইলর স্যুট পরেছে, ওনার হাতে ঘড়িটা কি অরিজিনাল ঘড়ি নাকি একটা রেপ্লিকা ঘড়ি নাকি একদম সস্তা একটা ঘড়ি, ওনার শুটা কি ব্র্যান্ডের শু পরেছে, ওনার মোবাইল ফোনটা কোন ব্র্যান্ডের। তো এই জিনিসগুলো আমরা কেন দেখতাম, আপনি বলতে পারেন যে এই জিনিসগুলো আমরা কেন দেখছি। এই জিনিসগুলো আমরা দেখছি কারণ ধরেন টয়োটা যখন একটা গাড়ি সেল করে অ্যারাউন্ড 30 to 40 লাখ টাকার একটা গাড়ি সেল করে। তো ওই গাড়িটা সেল করার জন্য এই সেলসম্যান যখন যাবে সে ডেফিনেটলি এমন কারো কাছে যাবে যার কাছে মিনিমাম 2 কোটি টাকা আছে, আদারওয়াইজ সে তো 40 লাখ টাকার গাড়ি কিনতো না। তো ওই লোকের কাছে তার ক্রেডিবিলিটি কিভাবে আসবে সেটা মানে আদৌ সে মানে প্রপারলি এক্সপ্রেস করতে পারে কিনা বা কনভিন্স করতে পারে কিনা, ওই জিনিসগুলো আমরা দেখার জন্যই ডিউরিং ইন্টারভিউ এইসব জিনিস ফলো আপ করতাম। আর কোনো রিজন কিন্তু নাই। সো দেখেন মানে একটা সেলসম্যানের জন্য কত জিনিসগুলো দেখা হচ্ছে, কারণ কি আলটিমেটলি এন্ড অফ দ্য ডে মানে কোম্পানিতে আমরা যারা এইচআর এ কাজ করি আমরা কোম্পানিতে রিক্রুট করছি কেন, যাতে কোম্পানির বেটারমেন্ট হয়। কিভাবে কোম্পানির বেটারমেন্ট হবে, ভালো এমপ্লয়ি রিক্রুট করতে পারবে। সো এটা আমাদের একটা টার্গেট বলেন বা এটা আমাদের একটা কেপিআই যে ভালো এমপ্লয়ি রিক্রুট করা। সো এইভাবে আমরা যে এই জিনিসগুলো এইভাবে দেখা হয়। সো ড্রেস আপ বলেন খুবই মানে নেসেসারি ফর এ ফেসিং এনি কাইন্ড অফ ইন্টারভিউ। আচ্ছা এখন আমার অনেকে বলতে পারেন এখন তো অনেক ইন্টারভিউ অনলাইনে হয়ে যাচ্ছে, তো এই ক্ষেত্রে কি ড্রেস আপ ইম্পর্টেন্ট কিনা। ডেফিনেটলি অনলাইনে ইন্টারভিউ হলেও ড্রেস আপটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আপনি অনলাইনে ইন্টারভিউ হলে ড্রেস আপটা আরো বেশি ইম্পর্টেন্ট। আপনি কিন্তু বাসায় একটা ভালো স্কোপ পাচ্ছেন, আপনি কিন্তু চাইলে বাসায় বসে সুটেড ফুটের অবস্থায় ইন্টারভিউ দিতে পারছেন। বাইরে নর্মাল ফিজিক্যালি হলে যেটা একটু টাফ হয়ে যায়, আমাদের দেশ যেহেতু মানে
মানে ওয়ার্ম কান্ট্রি, সো বাইরে সবসময় স্যুট টুট নিয়ে মানে বের হয়ে ইন্টারভিউ দিতে যাওয়াটা একটু মানে ট্রাভেলসাম হয়ে যায়। কিন্তু বাসায় বসে স্টুডেন্ট হয়ে ইন্টারভিউ দেওয়াটা কিন্তু খুবই ইজি। সো আমার মনে হয় যে আপনারা এরকম কোনো ইন্টারভিউ ফেস করলে এই ধরনের জিনিসটা মেনটেন করার চেষ্টা করবেন। এরপরের পয়েন্টে যদি চলে আসি, স্যালারি এক্সপেকটেশনটা ওই যে যেটা আগে যেটা বললাম অনেকটুকুই বলেছি স্যালারি এক্সপেকটেশন। সো এই জিনিসটা আপনাদের একটু মাথায় রাখতে হবে যে কোন পজিশনে তুমি অ্যাপ্লাই করছো। দেখেন বাংলাদেশে একটা স্ট্যান্ডার্ড স্যালারি এন্ট্রি লেভেল পজিশনের জন্য 30,000 টাকা। এখন অনেকে আছেন যাদের অনেক হাই এক্সপেকটেশন, ডেফিনেটলি যে কোনো মানুষের এক্সপেকটেশন বেশি থাকতে পারে, এটা তো কোনো ইস্যু নেই। কিন্তু দেখা যায় এখন আপনি একজন ফ্রেশার যার কোনো এক্সপিরিয়েন্স নেই, আপনি জাস্ট ধরেন বিবিএ বা এমবিএ করেছেন বা বিকম এমকম বা এমবিএ করেছেন, এরপরে আপনি সিএ লাইনে ঢুকেছেন, সিসি করেছেন, কোনো লেভেল পাস করতে পারেন, কিন্তু আপনার এক্সপেকটেশন হলো 50,000 টাকা। সো ডিউরিং ইন্টারভিউ দেখা যাবে আপনার চেয়ে ভালো অনেক ক্যান্ডিডেট আছে যারা ধরেন অ্যাটলিস্ট একটা লেভেল কমপ্লিট করেছে বা সেকেন্ড লেভেলে কয়েকটা মানে সাবজেক্ট অলরেডি কমপ্লিট করে বসে আছে। আমি সি এর কথা বলছি। সো ওনারাও দেখা যাবে ওনাদের এক্সপেকটেশন বলতেছে 30, 35। তখন ডেফিনেটলি যে ইন্টারভিউয়ার বসে আছে সে আপনাকে সিলেক্ট করবে না, কারণ ইন্টারভিউয়ারের বাজেটই হচ্ছে 30,000 টাকা। সো সে কিভাবে আপনাকে 50,000 টাকা দিবে? ঠিক আছে। সো এর জন্যই বললাম যে ফার্স্টে আপনার এক্সপেকটেশনটা ঠিক করে নেন এবং কোম্পানির স্ট্যান্ডার্ডটা বুঝে নেন। স্ট্যান্ডার্ডটা বুঝে আপনি অ্যাপ্লাই করুন। আবার যদি এমন হয় আপনি একজন এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট, আপনার একটা প্রপার এক্সপিরিয়েন্স আছে, তখন ডেফিনেটলি আপনার স্যালারি এক্সপেকটেশনটা একদম কমিয়ে আনবেন। কারণ কি আপনার ওই এক্সপিরিয়েন্সের ভ্যালুটা আপনারই দেখাইতে হবে। অন্য কেউ কিন্তু আপনাকে অটোমেটিক্যালি কোনো ভ্যালু দেখিয়ে দিবে। ব্রাদার আপনার এক্সপিরিয়েন্সের ভ্যালুটা বা আপনার নিজের দামটা আপনারই বের করে নিয়ে আসতে হবে। তো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে যদি চলে যাই চেকলিস্ট। সো আপনি যেদিন ইন্টারভিউতে যাবেন, ইন্টারভিউতে আপনি কি কি করবেন না করবেন এটা একটা চেকলিস্ট বানিয়ে নেবেন। সো আমরা অনেক ক্ষেত্রে এটাকে বলি কার কনসেপ্ট। কার কনসেপ্ট কেন? কারের সি হচ্ছে কনটেক্সট, মানে আপনি যখনই একটা ইন্টারভিউতে যাবেন একটা স্টোরি বানাবেন যে একটা এমন একটা ঘটনা, মানে অনেক ক্ষেত্রেই বলে যে আপনার একটা রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স শেয়ার করেন বা জব লাইফের একটা এক্সপিরিয়েন্স শেয়ার করেন যেটা আসলে আমাদের জবের সাথে রিলেটেড, বা আপনার একটা লিডারশিপ এক্সপিরিয়েন্স শেয়ার করেন। এই ধরনের বিভিন্ন প্রশ্নের মানে সম্মুখীন আপনার হতে হবে। আপনারা গুগলে সার্চ করলেই অনেক ধরনের ইন্টারভিউ কোয়েশ্চেন সম্পর্কে জানতে পারবেন, ওইগুলা নিয়ে একটু গো থ্রু করলেই হবে। টেকনিক্যালি অনেক প্রশ্ন আপনার কমন পড়বে না, আবার অনেক প্রশ্ন কমন পড়েও যেতে পারে। তো চেকলিস্ট যখন করবেন তখন কার কনসেপ্টে করবেন। ফার্স্ট জিনিসটা হচ্ছে কনটেক্সট, মানে একটা গল্প সাজাবেন যে এরকম একটা সিচুয়েশন হয়েছে, এতে কি হয় অ্যাকশন, মানে ওই সিচুয়েশনে আপনি কি অ্যাকশন নিয়েছেন। আর ফাইনালি আর এ হচ্ছে রেজাল্ট, যে আপনার ওই একটা কনটেক্সটে কি অ্যাকশন নিয়েছেন এবং কি রেজাল্ট হয়েছে, মানে যাতে আপনি নিজেকে একটা ভালো এক্সাম্পল দিতে পারেন বা নিজের সম্পর্কে একটা ভালো জিনিস ইমপ্রেশন দিতে পারেন ইন্টারভিউ বোর্ডকে। এই জিনিসটা একটু রেডি করে নিতে হবে। এটা কিন্তু দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে রিয়েল লাইফ এক্সাম্পল আপনি দিতে পারেন অথবা আপনি একটা এক্সাম্পল সেট আপ করেন। আলটিমেটলি মানে আপনি যদি প্রপারলি এটা এক্সপ্রেস করতে পারেন তাহলে আপনি এটা বানানো এক্সাম্পল দিয়েও কিন্তু অনেক ভালো একটা জায়গায় ল্যান্ড করে ফেলতে পারেন। আবার অনেক ক্ষেত্রে আপনি রিয়েল এক্সাম্পল দিয়েও আপনি ল্যান্ড করতে পারবেন না যদি আপনার ওই স্টোরিটা সেট আপ না থাকে। সো বিফোর গোয়িং টু ইন্টারভিউ আপনি স্টোরিটা বানিয়ে নিয়ে যান। ঠিক আছে। অনেক ক্ষেত্রে বলে টেল মি অ্যাবাউট ইয়োরসেলফ, যেটা একদম সবচেয়ে কমন প্রশ্ন ইন্টারভিউ। তখন অনেকে বলে আমার নাম অমুক, আমি অমুক জায়গা থেকে এই বিবিএ করেছি, অমুক জায়গা থেকে এমবিএ করেছি, আর অমুক জায়গা থেকে এই ফার্ম থেকে সিএ করেছি, শেষ, দ্যাটস ইট। বা এই ফার্ম থেকে আমি সিসি করেছি, দ্যাটস ইট। মানে এইটাই কি জানতে চাইছে? অনেকে আবার বলে আমার বাবার নাম অমুক, মায়ের নাম অমুক। হ্যাঁ, মানে এন্ড অফ দ্য ডে জব, মানে যে জব সিকার বা মানে যে আপনাকে জব দিবে বা যে আপনার ইন্টারভিউ মানে টেবিলের অন্য পাশে বসে আছে, সে কিন্তু এই জিনিসগুলো আপনার কাছে জানতে চায়। রেদার সে জানতে চাইছে যে আপনি কিরকম ইন্টারেস্টিং পারসন। সো আপনি এরকম বলতে পারেন, হ্যাঁ ডেফিনেটলি আপনি আপনার নাম বললেন, আপনি আপনার মানে হায়ার যে কোয়ালিফিকেশন এটা বললেন, আপনার মেইনলি কি কি হবিস আছে এটা বললেন, মানে যেই হবিস গুলো রিলেভেন্ট এই জবের সাথে। আপনি যদি এক্সপিরিয়েন্স হন, আপনি আপনার কোথায় কাজ করেন এবং কি কি নিয়ে কাজ করেন ওটা বললেন। নট যে বললেন আমি অমুক জায়গায় কাজ করছি, লাইক আমি যদি বলি আমি অনুপম, আমি রেনাটাতে কাজ করেছি, আমি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে কাজ করেছি, আমি নাভানাতে কাজ করেছি, মানে আলটিমেটলি এটা হবে না। বাট রেদার আমি যদি বলি আমি অনুপম চৌধুরী, আমি রেনাটা লিমিটেডে আছি, আমি এইচআর এ আছি, এইচআর এ আমি এমপ্লয়ার রিলেশন, এনগেজমেন্ট, অর্গানাইজেশন ডেভেলপমেন্ট
এন্ড আদার এরিয়া গুলা দেখছি। আমাদের কোম্পানিতে মানে অলমোস্ট 9000 এমপ্লয়ি আছে। সো 9000 এমপ্লয়ির জন্য আমরা ডিরেক্টলি কাজ করছি বা কোম্পানির কিছু জিনিস অ্যাড করলে। সো এই জিনিসগুলো আপনার মাথায় থাকবে, তাহলে যে এমপ্লয়ার আপনাকে ইন্টারভিউ নিচ্ছে সে বুঝবে যে আসলে আপনি কোম্পানির সাথে ট্যাগ। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আপনাদের মাথায় থাকতে হবে, অনেকে আছেন ডিউরিং ইন্টারভিউ কারেন্ট কোম্পানির অনেক বদনাম করেন, গিয়ে বলেন না এই কোম্পানি স্যালারি দেয় না, এই কোম্পানি প্যান্ডেমিকে স্যালারি কার্টেল করে দিয়েছে, এই কোম্পানি এইটা করছে না ওইটা করছে না, গাড়ি দিচ্ছে না, অনেক বদনাম করে। সো এই জিনিসটাও স্কিপ করতে হবে, কারণ ইউ নেভার নো যে আপনার ওই বদনামটা মানে যার কাছে করছেন সে কিভাবে নিবে। সে হয়তো এইভাবে নিতে পারে যে আপনি কারেন্টলি যেখানে আপনার মানে রুজি রুটি আর্ন করছেন ওই কোম্পানি নিয়ে আপনি বদনাম করছেন। সো ডেফিনেটলি আপনি ওই কোম্পানিতে জয়েন করার পর ওই কোম্পানির নামও বদনাম করবেন অন্যদের কাছে। তো এই জিনিসগুলো স্কিপ করে যেতে হবে, যে আমার বসের সাথে আমার সমস্যা, বস আমাকে দেখতে পারে না, এই জিনিসগুলো স্কিপ করে যেতে হবে। রেদার জিনিসগুলোকে প্রফেশনালি বলতে হবে। কি বলতে পারেন যে হ্যাঁ আমি কারেন্ট কোম্পানিতে এই কাজ করছি, কোম্পানির স্ট্রাকচারটা এরকম, আমি চাচ্ছি আর একটু বেটার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স পেতে, বা আমি একটা বড় মানে আমি কারেন্ট কোম্পানির চেয়ে আরো বড় অর্গানাইজেশনে কাজ করতে চাচ্ছি যেখানে আমার লার্নিং এক্সপিরিয়েন্সটা আরো বেশি হবে। অথবা বলতে পারেন যে আমি স্পেসিফিক ক্যাশ রিলেটেড কাজগুলো করতেছি, বাট আমার ইচ্ছা হচ্ছে কস্টিং নিয়ে কাজ করার, এর জন্য আমি আসলে জব চেঞ্জ করতে চাচ্ছি, বড় এরিয়াতে যেতে চাচ্ছি। সো অলওয়েজ নিজেকে পজিটিভলি প্রেজেন্ট করলে আলটিমেটলি আপনার ইন্টারভিউটাতে আপনি প্রপারলি এগিয়ে যাওয়ার স্কোপটা পাবেন। আর পরে যদি রিজিউমের পার্ট আসি, রিজিউমের পার্ট তো ইমতিয়াজ ভাই বলে গেছে, ওইখানে আমি যদি একটা জিনিস অ্যাড করি, রেফারেন্স। আমরা অনেকে রেফারেন্স ইউজ করি সিভিতে, অনেকে আবার রেফারেন্স ইউজ করি না। রেফারেন্স জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো আমরা যারা ইউজ করি না, লাইক আমার সিভিতে কোনো রেফারেন্স নাই, আমি রেফারেন্সের জায়গাটা দিয়ে রাখি যে রেফারেন্স ক্যান বি ম্যানেজড যদি রিকোয়ারমেন্ট থাকে কোম্পানি, তখন আমি রেফারেন্স দিব। কারণ কি দুইটা জিনিস হয়, একটা হচ্ছে ধরেন আপনি আমার রেফারেন্স ইউজ করলেন, এমন একটা জায়গায় অ্যাপ্লাই করলেন সেখানে যে এইচআরে আছেন বা অ্যাকাউন্টস যে আমাকে চিনে এবং আমাকে সে পছন্দ করে না, তখন আমার রেফারেন্স দেখে মানুষ আপনার সিভিটা বাদ দিয়ে দিবে। আবার এমন হয় আপনি কোনো রেফারেন্সই দিলেন না, আপনি একজন ফ্রেশার, এটাও কিন্তু খারাপ। তার মানে কি আপনার মানে কোনো রেফারেন্স ছিল না, মানে আপনি এতদিন পড়াশোনা করেছেন কেউ আপনাকে চিনে না, আপনার কোনো কিছু নাই। আবার অনেক ক্ষেত্রে আপনি এমন একটা রেফারেন্স দিলেন যে আপনার যাকে যখন আমরা রেফারেন্সের জন্য কল দিচ্ছি তখন সে আপনার নামে খুবই খারাপ কথা বলে দিল, তাইলে আলটিমেটলি আপনার রেফারেন্স দেওয়াটা তো কোনো কাজে লাগবে না। সো রেফারেন্স জিনিসটা দিতে হবে একটা বুদ্ধিমান ওয়েতে দিতে হবে। আর ফাইনালি আপনি যদি এই সবগুলা প্রসেস ঠিকঠাক মতো করে নিয়ে এগিয়ে যেতে পারেন, তাহলে আপনার ইন্টারভিউটা উইন করা খুবই ইজিয়ার হয়ে যাবে। আমি যদি একটা স্ট্যাটিস্টিক শেয়ার করি আপনাদের সাথে, সেটা হচ্ছে বাংলাদেশে বর্তমানে ভালো মানে বড় কোম্পানিগুলোর যদি বলি, বড় বড় কোম্পানির মধ্যে অ্যারাউন্ড 35টা বড় এমএনসি কাজ করতেছে বাংলাদেশে। ব্যাংক আছে 100টার মতো, এবং নন এমএনসি আছে কিন্তু বড় কোম্পানির কথা বলছি 6367টা বড় কোম্পানি। তো অলমোস্ট 6500 কোম্পানি বাংলাদেশে কারেন্টলি রান করছে। এটা কিন্তু লেটেস্ট মানে লাস্ট ইয়ার একটা স্ট্যাটিস্টিক্স। সো আমরা অনেকে বলি যে মার্কেটে জব নাই, মার্কেটে মানে মার্কেটের অবস্থা খারাপ, কোম্পানি নাই বা সামথিং। তো 6500 কোম্পানি আছে, ঠিক আছে? সো আসলে জবও অনেক আছে, আপনার খুঁজে বের করতে হবে যে কতটুকু জব মানে কোথায় জব আছে, কিভাবে আপনি জবটা পেতে পারবেন ফাইনালি। তবে আরেকটা যদি অন্য সেন্সে বলি, যে বাংলাদেশে গভর্নমেন্ট মানে রিপোর্ট অনুযায়ী 28 লাখ আনএমপ্লয়েড মানে যারা শিক্ষিত বেকার আছে 28 লাখ, 28 লাখ শিক্ষিত বেকার বাংলাদেশে আছে। আর মাস্টার্স ডিগ্রি সহ শিক্ষিত বেকার আছে 4 লাখের বেশি। এটা হচ্ছে গভর্নমেন্ট স্ট্যাটিস্টিক্স, এবং রিয়েলিটিতে দেখা যাবে এটা অলমোস্ট ডাবল। সো এটা কিন্তু খুবই অ্যালার্মিং। সো এটা জব পাওয়া খুবই ইম্পর্টেন্ট। যারা জবে আছি তারা আমাদের জবটা প্রপারলি ম্যানেজ করি, আর নতুন একটা জবের জন্য প্রিপারেশনটা খুবই বেশি ইম্পর্টেন্ট। সো কিভাবে আপনি নিজেকে প্ল্যান করবেন বা কিভাবে নিজের ক্যারিয়ারটা প্ল্যান করে আগে যাবেন, এই জিনিসগুলো খুবই ভাইটাল এখানে। সো আর নেক্সট যদি জিনিসটা কি, আরেকটা জিনিস যদি বলি, সাইকোলজিক্যাল ইস্যুস কনসিডার ইন সিলেকশন প্রসেস। আচ্ছা, সো এখন যেহেতু ট্রেন্ড অনেকটা চেঞ্জ হয়ে গেছে, ভালো কোম্পানিগুলো যেমন
আমি রোনাল্ডোতে কাজ করি। তো আমাদের কোম্পানিতে যখন কোনো একটা রিক্রুটমেন্ট হয়, মেইনলি ইন হাউস মানে ভালো ফাংশন গুলো যখন রিক্রুটমেন্ট হয়, সেলস এর ক্ষেত্রে তো সবকিছু করা যায় না, বাট ইন হাউস রিক্রুটমেন্ট বা কোনো একটা ভাইটাল পজিশনে যখন রিক্রুটমেন্ট করা হয়, তখন কিন্তু আমরা একটা অ্যাসেসমেন্ট সেন্টার রান করি। তো অ্যাসেসমেন্ট সেন্টার অলমোস্ট 2 দিনের অ্যাসেসমেন্ট সেন্টার থাকে। অনেকগুলো লেভেল পাস করার পরেই ফাইনালি লোকটা ফাইনাল ইন্টারভিউ ফেস করে। এবং ইনিশিয়ালি আমরা একটা ফোন ইন্টারভিউ নিই, তারপরে আমরা এক্সেল বা অফিসের একটা এমএস অফিসের একটা টেস্ট নিই, তারপরে তাদের একটা সাইকোমেট্রিক টেস্ট নিই। এগুলোতে কমপ্লাই করার পরে তাদেরকে আমরা একটা গ্রুপ ওয়ার্কে ট্যাগ করে দিই, অথবা একটা রিটেন এক্সামে বসিয়ে দিই। তো রিটেন এক্সাম পাস করার পরে তাকে একটা গ্রুপ ওয়ার্কে ট্যাগ করা হয়, গ্রুপ ওয়ার্ক থেকে ইন্ডিভিজুয়াল প্রেজেন্টেশনে নেওয়া হয়। এতগুলা স্টেপ পাস করার পরে ফাইনালি তাকে লাস্ট 2টা ইন্টারভিউর জন্য সিলেক্টেড করা হয়। সো আলটিমেটলি জব ট্রেন্ড গুলো অনেক কিন্তু ডিফারেন্ট হয়ে গেছে। মানে শুধু একটা ইন্টারভিউ দিয়ে একটা ক্যান্ডিডেটকে জাজ করা এত ইজি না। কারণ কি, মানে অনেকের ব্যাড লাক হতে পারে যে ডিউরিং দ্য ইন্টারভিউ সে নিজেকে ভালো মতো প্রুভ করতে পারলো না। আবার অনেকে এমন হয় যে ক্যান্ডিডেটটা ভালো না, কিন্তু ইন্টারভিউ খুব ভালো দিয়েছে, সো হি গট সিলেক্টেড। একটা ভালো ক্যান্ডিডেট কোম্পানিতে আসা যেরকম লাভ, তেমনি একটা খারাপ ক্যান্ডিডেট কোম্পানিতে আসা তেমন একটা বড় লস। এবং ভালো কোম্পানিগুলো কিন্তু চাইলেই একটা খারাপ ক্যান্ডিডেটকে টার্মিনেট করে দেয় না বা করে দিতে পারে না। সো এটা একটা ভালো কোম্পানির জন্য হিউজ লস, লং টার্ম লস। আর একটা খারাপ এমপ্লয়িকে নিয়ে মানে ক্যারি অন করাটাও কিন্তু কোম্পানিটা ডিজায়ারেবল না। আবার অনেক ক্ষেত্রে একটা ভালো মানে ওই খারাপ এমপ্লয়িটা থাকার কারণে একটা ভালো এমপ্লয়িকে কোম্পানি নিতে পারছে না। সো অনেকগুলো ফ্যাক্টর এখানে জড়িত। সো সাইকোমেট্রিক টেস্ট গুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয়ে থাকে। সো আসলে এটা কোম্পানি টু কোম্পানি ওয়াইজ ভ্যারি করে। মোস্টলি মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো বিভিন্ন ধরনের সাইকোমেট্রিক টেস্ট করিয়ে থাকে। যেমন যে ডিস্ক অ্যাসেসমেন্ট, এমবিটিআই মডেল, এইগুলা ডিস্কটা খুবই মানে পপুলার এখানে, এই টেস্টটা করানো হয়ে থাকে। ডিআইএসসি মানে ফার্স্টলি ডিস্ক বলা হয়। সো এই টেস্টগুলা সম্পর্কে আসলে আপনারা এই যে এত ছোট সেশনে এত মানে ব্রিফলি বলা পসিবল না, রেদার আপনারা অনলাইনে একটু সার্চ করলে এই জিনিসগুলো জেনে নিতে পারবেন। আর যদি মানে অন্যান্য পার্ট গুলো যদি বলি এইভাবে, যে ইন্টারভিউ এর জন্য আর কি কি ইম্পর্টেন্ট আছে, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে সেটা হলো কনফিডেন্স। আপনি কিরকম কনফিডেন্ট। আপনি যদি ভালো কনফিডেন্ট হন, আপনি কিন্তু ভালোভাবে ইন্টারভিউ বা পুরো স্টেপটা কমপ্লিট করে দিতে পারবেন। আর আপনি যদি কনফিডেন্ট না হন, তাহলে কিন্তু আপনি কোনোটাই পারবেন না। হয়তো আপনার ভিতরে অনেক কিছু আছে, কিন্তু আপনি এক্সপ্রেস করতে পারবেন না। সো এটার জন্য কনফিডেন্ট হওয়ার জন্য কি করতে হবে? কনফিডেন্স তো অটোমেটিক চলে আসবে না, বা বনভিটা খাইলেই কনফিডেন্ট চলে আসবে। রেদার আপনাকে রেগুলার প্র্যাকটিস করতে হবে, বিভিন্ন মানুষের সাথে কমিউনিকেশন করতে হবে, ফর্মাল ল্যাঙ্গুয়েজে কথা বলতে হবে। সো বিভিন্ন ভাবে আপনি নিজেকে কনফিডেন্ট বানাইতে পারেন, এবং আলটিমেটলি ইন দ্য ইন্টারভিউ আপনি আপনার কনফিডেন্স শো করে ওই যে কাঙ্ক্ষিত যে জবটার জন্য আপনি এত বড় চেষ্টা করে যাচ্ছেন, এইটা আপনি অ্যাচিভ করে নিতে পারবেন। তো এই তো আমার মনে হয় ইন্টারভিউর জন্য এই জিনিসগুলাই খুবই নেসেসারি। আপনি রাখেন ভাই। ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের অতিথি মিস্টার অনুপম চৌধুরী স্যারকে তার মূল্যবান তথ্য রাখার জন্য এবং আমাদের জন্য অনেক উপদেশ দেওয়ার জন্য। এখন আমরা আমাদের যারা উপস্থিত প্রশিক্ষণার্থী আছেন তাদেরকে অনুরোধ করবো, যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে আমাদের আজকের অতিথিদের কাছে আপনারা করতে পারেন, হ্যান্ড রেজ করতে পারেন, অথবা সরাসরি নাম বলে আপনারা প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ। আমি ইয়াসিন। সো আমার আসলে 3টা কোশ্চেন ছিল। প্রথমে আমি ধন্যবাদ জানাতে চাই অনুপম স্যারকে, খুব সুন্দরভাবে আপনি বিশেষ করে ইন্টারভিউয়ের যে প্রসেস সেটা নিয়ে আলোচনা করেছেন, এবং ইমতিয়াজ স্যার উনি আমাদের সিভি রাইটিং এবং বিডি জবসের প্রোফাইল নিয়েও ডিসকাস করেছেন, সেজন্য অনেক ধন্যবাদ। সো আমার প্রথম কোশ্চেনটা হচ্ছে অনুপম স্যারের কাছে। স্যার উনি প্রথমে বলছিলেন যে যখন আমি কোনো ইন্টারভিউ ফেস করব তার আগে সেই কোম্পানি সম্পর্কে আমাকে কিছু অ্যানালাইসিস অথবা কিছু ইনফরমেশন কালেক্ট করে যেতে হবে। সো আমি যদি স্টার্টআপ অথবা অন্য কোনো কোম্পানির দিকে তাকাই, সো টেক ক্রাঞ্চ থেকে আমি তাদের প্রোফাইলটা সহজেই নিতে পারি, বাট বাংলাদেশে যে প্রচলিত কোম্পানিগুলো আছে এদের কোম্পানি প্রোফাইল অথবা যে ফাইন্যান্সিয়াল ইনফরমেশন এগুলো কোথা থেকে আমি কালেক্ট করতে পারি, যদি কোনো সাইট আপনি রেফার করতেন। থ্যাংক ইউ ইয়াসিন। আসলে স্পেসিফিক্যালি তো সাইটের কথা বলতে পারছি না,
যদি পাবলিক লিমিটেড কোম্পানি হয় তাহলে আপনি আমাদের ডিএসসি ওয়েবসাইট থেকে অনেক ইনফরমেশন পেয়ে যেতে পারবেন। আর মোস্টলি এখন দেখা যায় যেহেতু অনলাইনের এরিয়া চলে আসছে, তো অনেকগুলা কোম্পানিরই ওয়েবসাইট আছে। ওয়েবসাইট ছাড়াও এখন যেহেতু ফেসবুকে সবাই খুব বেশি অ্যাক্টিভ, তো আপনি দেখবেন অনেকগুলো কোম্পানি ওয়েবসাইটটা প্রপারলি না থাকলেও তাদের ফেসবুক প্রোফাইলে কিন্তু অনেক কিছু তারা শেয়ার করে। সো আপনি যদি চান আপনি কিন্তু ফেসবুক প্রোফাইলে ঢুকে অনেক কিছু তাদের দেখতে পারবেন ওই স্পেসিফিক কোম্পানির। আর ওয়েবসাইট তো আছে। আর একান্ত যদি এইসব জায়গায় কোনো কিছু না পান তাহলে আপনার ওই যে বললাম যেটা কমিউনিকেশন মাধ্যম, যেটা যে আপনি কোনো সিনিয়র প্রফেশনাল বা ওই কোম্পানিতে কাজ করছে এমন কাউকে খুঁজে বের করবেন, অথবা আপনার পরিচিত কোনো বড় ভাই বড় বোন তাদের মাধ্যমে এই কোম্পানির ইনফরমেশন বের করলেন। ঠিক আছে। আর একান্ত যদি এগুলোও না পান তাহলে তো ভাই বাকিটা হচ্ছে আপনার কনফিডেন্স নিয়ে গেছে। রাইট, থ্যাংক ইউ স্যার। সো আর একটা কোশ্চেন আছে স্যার আপনার কাছে। সো সাইকোমেট্রিক টেস্ট আমরা অনেক সময় দেখি বিভিন্ন ইন্টারভিউ দিতে গিয়ে তারা আমাদের সাইকোমেট্রিক টেস্ট নিয়ে থাকে, এবং আমি এর আগে শুনেছি যে আমাদের কিছু রেনোয়ান্ড ওয়েবসাইট আছে যেখান থেকে আমরা সাইকোমেট্রিক টেস্টটা প্র্যাকটিস করতে পারি। সো এরকম কিছু ওয়েবসাইট যদি সাজেস্ট করতেন, সেক্ষেত্রে ফ্রেশার অথবা আমাদের মতো যারা আছে আমরা ওইখান থেকে প্র্যাকটিস করে নিজেদেরকে কিছুটা ইমপ্রুভ করতে পারতাম। সাইকোমেট্রিক টেস্ট গুলো তো একটু এক্সপেন্সিভ, সো আসলে ফ্রি কোনো ওয়েবসাইটই প্রোভাইড করে না। তো দেখা যায় কিছু মানে ট্রায়াল বেসিসে কিছু জায়গা আছে, যেটা বললাম ডিস্কটা সবচেয়ে পপুলার সাইকোমেট্রিক টেস্ট। তো ডিস্কটা আপনি অনলাইনে সার্চ করলে অনেক কিছু পেয়ে যাবেন। এছাড়া আমি একটা সাইটের নাম আপনাদের বলতে পারি, সেটা হচ্ছে 21personality.com। ওইখানে ঢুকে আপনারা আপনাদের পার্সোনালিটি প্রোফাইল অ্যানালিসিস করে ফেলতে পারবেন। ওইটা ফ্রি, হাওয়েভার যদিও ফ্রি কিন্তু খুব ভালো এটা রেজাল্ট। এটা করতে পারেন। আর বাকি সাইকোমেট্রিক টেস্ট গুলো আসলে কোম্পানি ওয়াইজ ডিপেন্ড করে। তো আপনি এমন না যে সবগুলাই সব জায়গায় ইউজ হয়। সো এটা কোম্পানি ওয়াইজ ডিপেন্ড করে। আপনি আসলে কোনোভাবেই নিজেকে রেডি করতে পারবেন না ওই সাইকোমেট্রিক টেস্ট গুলোর জন্য যে আমি এটা রেডি করে গেলাম দিয়ে হবে। আর সাইকোমেট্রিক টেস্টের মেইন জিনিসটা কি, আপনি মানে এখানে প্র্যাকটিস করে কোনো লাভ নেই। কারণ কি ওই সাইকোমেট্রিক টেস্টের মাধ্যমে আপনি রিয়েল জিনিসটা বের করে নিয়ে আসেন। সো আলটিমেটলি আপনি যতই প্র্যাকটিস করেন, আপনি যখনই যা করবেন আপনার রেজাল্টটা কিন্তু সেমই আসবে, কারণ আপনি মানুষটা তো সেম। সো ওই মানে সাইকোমেট্রিক টেস্টটা করাই হয় যাতে ওই মানুষের রিয়েল জিনিসটা বের করে নিয়ে আসে। ঠিক আছে? জি স্যার, অনেক ধন্যবাদ স্যার। সো আর একটা কোশ্চেন আছে আমার ইমতিয়াজ স্যারের কাছে। সো স্যার আপনি বলছিলেন যে কিওয়ার্ড নিয়ে। সো বিডি জবসে যখন আমরা কোনো প্রোফাইল ক্রিয়েট করতে যাই, সো ওইখানে একটা কিওয়ার্ডের অপশন থাকে, আমরা ম্যাক্সিমাম 10টা কিওয়ার্ড ইউজ করতে পারি সেখানে। সো প্রথমেই যখন আমরা প্রোফাইলটা ক্রিয়েট করলাম তখন সেখানে কিওয়ার্ড দিয়ে দিলাম, বাট যখন আমরা আলাদা আলাদা জবের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে যাচ্ছি, সো ওই জবের ক্ষেত্রে যদি আমার কিওয়ার্ড ম্যাচ না করে, সেক্ষেত্রে কি কিওয়ার্ড আমি বারবার চেঞ্জ করে ওই জব যে রিকোয়ারমেন্ট আছে তার সাথে ম্যাচ করে কি কিওয়ার্ড চেঞ্জ করে তারপরে অ্যাপ্লাই করব, নাকি আমার যেভাবে প্রোফাইলটা সেট করা আছে সেভাবে অ্যাপ্লাই করব? রাইট, ইটস আ ভেরি গুড কোয়েশ্চেন। তো এটাই আমি একটু রিলেট করে একটা এক্সাম্পল দিই। অনুপম ভাই এইমাত্র একটা খুব চমৎকার এক্সাম্পল দিই যে আপনি যা আপনি তাই, আমি যা আমি তাই। হ্যাঁ, রাইট। বেসিক্যালি আমি ইন্ডিভিজুয়াল ইউনিক পারসন, আমার ইউনিক কিছু গুণ আছে প্রত্যেকটা মানুষেরই। মানে প্রত্যেকটা মানুষেরই এক একটা আলাদা স্কিল থাকে। সো কিওয়ার্ড গুলো কিন্তু আসলে আপনার বারবার চেঞ্জের জন্য না, কিওয়ার্ডটা আপনার একটাই থাকবে। আপনি যে 10টা কিওয়ার্ড জায়গা থাকলে আপনি 10টা কিন্তু আপনার আমার ইনপুট করার জায়গা নেই। ইনফ্যাক্ট আমি যে আমার সিভি যেখানে আমি ডেভেলপ করে রেখেছি ওখানে আমার স্পেসিফিক কতগুলো আমি কিওয়ার্ড দিয়ে রেখেছি, সবগুলো আপনি দিতে পারি না, প্রয়োজন নাই। তো এখন দেখেন আমি আপনাকে এক্সাম্পল দিই। আমরা তো আসলে জব ইন্টারভিউ দিই, আমি ইন্টারভিউ নিচ্ছি, আমি দিচ্ছিও কিন্তু। সো আমার ইন্টারভিউ কল গুলো আসে যেই জায়গা থেকে গুলো আসে আমি কিন্তু সব জায়গায় অ্যাটেন্ড করি না, আবার সব জায়গা থেকে কিন্তু আমাকে কল করছে না। আমাকে কল করছে কারা? বেসিক্যালি আমি আমার পজিশন থেকে আমার হয়তো পরের লেভেলে যে পজিশন সেটাতে আমি টার্গেট করি। আমি হয়তো আইদার কোনোটা অ্যাপ্লাই করি, কোনোটা হয়তো তারাই আমাকে শর্টলিস্ট করে ডাকে। সো ওইখানে কিন্তু ধরেন আমি যে যে এরিয়াগুলো নিয়ে কাজ করি, সো আমি কিন্তু সেই এরিয়াগুলোর জিনিসগুলো কিন্তু আমি এখানে হাইলাইট করে রাখি, বা আমার ওইটার জন্য রিকোয়ারমেন্ট কি কি আছে সেই জায়গাগুলোতে আমি কিন্তু ফোকাস করে রাখি। তো ওই কিওয়ার্ড গুলো কি কারণে? কিওয়ার্ড গুলো এই কারণে যাতে আমি ওই এরিয়ার বাইরে আসলে কাজ করতে পারবো না। আমাকে যদি আজকে ধরেন বলে দেওয়া হয় যে ভাই আপনি আমাদের টোটাল অ্যাকাউন্টস ডিপার্টমেন্টটা দেখবেন, ডেফিনেটলি আমি পারবো না, মানে আমি আসলেই পারবো না। অ্যাকাউন্টস এর কি মানে এক্সপিরিয়েন্স আমার আসলে এখন ভ্যালুয়েট করবে না। আমি যদি ক্যারিয়ার ফার্স্টলি ওখান থেকে আমি স্টার্ট করতাম
তাহলে সেটা আমি ওই প্রোফাইলটাই আমার হইতো। সো আমার এইচআর রিলেটেড এক্সপিরিয়েন্স, আমি অ্যাডমিনিস্ট্রেশনে হয়তো কাজ করেছি কিছুদিন, হ্যাঁ, সো ওই রিলেটেড আমার যে স্কিল গুলো ছিল, আমি কিছুদিন টেলকোতে কাজ করেছি, সেখানে আমার কিছু স্কিল ডেভেলপ হয়েছে। সো ওই জিনিসগুলো কিন্তু আমি হাইলাইট করছি ওই সময়কার যে আমার অ্যাচিভমেন্ট বা আমি কিওয়ার্ডের মধ্যে যেগুলো রিলেট করে, আমি 5টা 6টা গুটে না আপনার ইয়ে করার জন্য। সো আপনি এখন যদি ধরেন যে সে ফর এক্সাম্পল যে এন্ট্রি লেভেল থেকে একটু উপরে পজিশনে আছেন, সো আপনার ম্যানেজার পজিশন তো কিন্তু আপনার ধরেন যে এই জিনিসগুলো লার্নিং গুলো কিন্তু ভালো ভালো অল্প অল্প করে অ্যাচিভমেন্ট গুলো আসতে থাকবে। সো এখান থেকে ভেরি মানে লিটল অল্প কয়েকটা জিনিস আপনি এখানে হাইলাইট করে রাখেন, ওটাই কমন থাকবে। এখন আপনি যদি ইন্টারভিউ কলের কথা চিন্তা করেন যে আপনার পসিবিলিটি কিভাবে বাড়াবেন, সেক্ষেত্রে আপনাকে ওই অ্যাপ্লিকেশন যেখানে আপনি করবেন সেখানে কিন্তু আপনার ফিল্টার করতে হবে আমাদের মতো, আমরা যেমন আপনাদের ফিল্টার করছি। আপনি সব জায়গায় অ্যাপ্লাই করার প্রয়োজন নাই ইনফ্যাক্ট। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, অনেক সুন্দরভাবে আলোচনা করার জন্য। ধন্যবাদ মিস্টার ইয়াসিনকে। আরো কারো কি কোনো প্রশ্ন আছে? যদি জি থাকে আছে, আপনারা জি আছে। যে নাম বলে আপনি করে ফেলুন। হ্যাঁ, আচ্ছা, আমি তার আগে আমার পরিচয় দিচ্ছি। আমার নাম মোহাম্মদ হিদায়াতুল্লাহ, আমি একজন এইচআর এবং অ্যাডমিন ম্যানেজার। আমি আছি চিটগং KSRM স্টিল প্ল্যান্ট লিমিটেড। আমি এখানে এইচআর ম্যানেজারে আছি। আমার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স হচ্ছে প্রায় 13 ইয়ার্স এর মতো। তো যাক, আজকে সেশনটা খুবই ভালো লাগলো। তো আমি কয়েকটা জিনিস মিস্টার অনুপম চৌধুরী সাহেবের সাথে আমি একটু শেয়ার করতে যাচ্ছিলাম ওনার ইন্টারভিউ কোর্সের উপর। আমার বিশ্বাস যে উনি যা বলেছেন খুবই সুন্দর, খুবই ভালো। তার চেয়ে আমি কয়েকটা জিনিস একটু অ্যাড করছি, যদি আমাদের এখানে ক্যান্ডিডেট যারা থাকেন আমার মনে হয় তাদের একটু লাগতে পারে। তো প্রথম পয়েন্ট হচ্ছে, যখন ইন্টারভিউতে কল করা হবে, ওনাকে বলবে যে আপনাকে এই পজিশনের জন্য, ক্যান্ডিডেট জিজ্ঞেস করে নেবেন যে আমাকে কোন পজিশনের জন্য কল করা হয়েছে, কারণ এটা ইন্টারভিউতে জিজ্ঞেস করবে যে আপনি এখানে যে ইন্টারভিউ দিতে এসেছেন, আপনি কোন পজিশনের জন্য ইন্টারভিউ দিতে এসেছেন। তাহলে উনি যেন বলতে পারে, সেজন্য আপনি এটা একটু ক্লিয়ার হয়ে যাবেন। আচ্ছা, সেকেন্ড হচ্ছে ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করা হতে পারে যে আমাদের তো ক্যান্ডিডেট আরো আছে, তাহলে আপনাকে এতজনের মধ্যে দিয়ে কেন আমরা সিলেকশন করব। সে এই বিষয়ে ক্যান্ডিডেট একটু প্রাইমারি ভাবে নিজের সম্পর্কে একটু চিন্তা ভাবনা করে নেবেন, ওনার নিজের সম্পর্কে স্ট্রেংথ সম্পর্কে জানবেন। এরপর আসছি স্যালারি নেগোসিয়েশন, সেটা অনুপম স্যার খুব ভালোভাবে বলেছেন। এটা উনি যা বলেছেন ফাইন, এটা সুন্দর স্যালারি নেগোসিয়েশন সম্পর্কে। এরপর আসছি ড্রেস গেট আপ। ড্রেস গেট আপটা একজন ক্যান্ডিডেটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সেক্ষেত্রে ক্যান্ডিডেট ফুল স্লিভ শার্ট, শু পলিশ এবং সুন্দর করে সে একটু গেট আপ হয়ে যাবেন, ক্লিন শেপ, চুল ভালোভাবে করে যাবেন। একটা কথা আছে যে ফার্স্ট এক্সপ্রেশন ইজ দ্য লাস্ট এক্সপ্রেশন। তো সেজন্য ওনাকে দেখে যদি ইন্টারভিউ যদি পছন্দ না হয়, তাহলে তাকে প্রতি একটা ব্যাড এক্সপ্রেশন তৈরি হবে। তো এই ক্ষেত্রে ক্যান্ডিডেট যেন সেটা সুন্দর তুলে ধরেন। এরপর একটা বিষয় যেটা ক্যান্ডিডেটটা ভুল করে, আমি প্রায় সময় দেখি ইন্টারভিউ বোর্ডে, ক্যান্ডিডেট যখন বসে তারা চেয়ারটা দোলায়, এটা একটা মুদ্রা অভ্যাস বলা যায়। এটা যেন না করে এবং এটা যেন সোজা হয়ে বসে, কোনো চেয়ার যাতে না দোলায়। ঠিক আছে, এটা একটু ভালো। আর একটু হচ্ছে যে যখন এই ইন্টারভিউতে কল করবে, ধৈর্য নিয়ে বসবেন, কারণ আপনি যে সকাল থেকে ধৈর্য নিয়ে 12 জন 13 জন 14 জন পরে বসছেন, এটাও কিন্তু ইন্টারভিউ একটা পার্ট। আপনারা বসছেন এতক্ষণ ধরে ধৈর্য নিয়ে বসছেন, এটাও কিন্তু আপনাদেরকে দেখা হচ্ছে। তো সুতরাং এটা একটু খুব মানে আপনার ভিতরে সতেজতা যেন বোর্ড যেন দেখতে পারে। এরপরে হচ্ছে আপনার প্রতিষ্ঠানের ভালো দিকগুলো কি কি, মানে আপনি এখন বর্তমানে যে প্রতিষ্ঠানে, এটা আমাকেও, আমি নিজেও ইন্টারভিউ নিই, আমি যখন আমাকে জিজ্ঞেস করে যে আপনার প্রতিষ্ঠানের ভালো দিকগুলো কি কি, তো সেটাও আপনি একটু প্রাইমারি ভাবে জেনে নেবেন। আর লাস্ট ওয়ান যেটা বলতে যাচ্ছিলাম, সেটা হচ্ছে ইন্টারভিউতে যারা বসেন তারা কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে আসেন এবং তারা এইচআর তো একজন থাকে, বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে থাকেন। তারা ক্যান্ডিডেটদেরকে অনেক সময় বিভিন্ন প্রশ্ন করে, জাস্ট একটু আপনার সাইকোলজিটা আপনাকে একটু উত্তপ্ত করার জন্য, যে আপনি কতটুকু ধৈর্য রাখতে পারবেন। আপনি যখন জবে আসবেন, আপনি কতটুকু ধৈর্যর সাথে কাজটা নিয়ে মানে সহিষ্ণুতার সাথে কাজ করতে পারবেন। তো সেই ক্ষেত্রে আপনাকে কিছু প্রশ্ন করতে পারে, যেটা হয়তো আপনাকে একটু উত্তপ্ত করা মতো বা উত্তেজিত। আপনি একটু সহনশীলভাবে আনসারটা দিবেন। ঠিক আছে? জাস্ট আমি অনুপম চৌধুরী সাহেবের সাথে এগুলো এড করলাম। আশা করি আপনাদের জন্য ভালো হবে। আপনারা খুব ভালো প্রতিষ্ঠানে যাবেন ইন্টারভিউর জন্য। এটা আমার বক্তব্য ছিল আরকি। ধন্যবাদ। থ্যাংক ইউ হিদায়াতুল্লাহ ভাই। ধন্যবাদ স্যার আপনার নলেজ শেয়ারিং এর জন্য। আমাদের যারা উপস্থিত আছেন, আর কারো কি কোনো প্রশ্ন আছে আমাদের গেস্টদের কাছে? যদি থাকে তাহলে নাম বলে প্রশ্ন করুন।
আমার মনে হচ্ছে যে আর হয়তো কারো প্রশ্ন নেই। স্যার, তাহলে আমরা কি আমাদের আজকে সেশন শেষ করে দেবো? ইমতিয়াজ স্যার এবং স্যার। হ্যাঁ রফিক ভাই, যদি কোনো কোয়েশ্চেন না থাকে সো আমরা করতে পারি। ইনফ্যাক্ট 10:30 বেজে গিয়েছে। ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে উপস্থিত সকলকে। বিশেষ করে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের গেস্ট ইমতিয়াজ আহমেদ স্যার এবং অনুপম চৌধুরী স্যার। পাশাপাশি উপস্থিত সকলকে আরো ধন্যবাদ জানাচ্ছি হেদায়েত স্যারকে তার নলেজ শেয়ারের জন্য। আর আমাদের অ্যাসোসিয়েশনের সাথে থাকার জন্য আপনাদেরকে সকলকে ধন্যবাদ, এবং আমাদের অ্যাসোসিয়েশনের পেজ এবং গ্রুপের সাথে আপনারা যুক্ত থাকবেন এই আশা করে আমরা আমাদের আজকের সেশন শেষ করতেছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ, সকলকে ধন্যবাদ। থ্যাংক ইউ, গুড নাইট। আসসালামু আলাইকুম।